প্রিয় এইচএসসি 24-এর যারা রিসেন্ট রেজাল্ট পেলা এবং যারা এবার ভর্তি পরীক্ষায় উৎসুক আমার ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা অলরেডি খবর পেয়েছো যে আমরা আজকে যে কোনো বিষয় নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। সো তোমাদের কাছে আমার বিষয় হলো যে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের যে বিষয়গুলো, যে এই রেজাল্ট খারাপ হলো সেটাকে কিভাবে আমরা সামনের দিনগুলোতে ব্যবহার করব এইচএসসি রেজাল্ট দিয়ে অ্যাডমিশন, তো যাই হোক, সো যারা যুক্ত হয়েছে সবাইকে আমি স্বাগতম জানাই। আরও একবার একটু অপেক্ষা করি, আমরা আমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিই। আর আমার ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করছে আর কি তাদেরকে একটু ডাকবো আমার এখানে, একটু দ্রুত অফিসে যারা আছো একটু চলে আসো ক্লাসরুমে। আমরা অনলাইনে যারা ক্লাসে আছি আর কি দ্রুত। এই সাদ কিছু এসছে, ওই তুমি লাইভ দেখতেছো? কই আমাকে দেখা যায় না। রফিক ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাই। আহ, যারা আরো যারা ক্লাসে যুক্ত হচ্ছে দ্রুত একটু কমেন্ট করে জানাই দাও কে কোথা থেকে যুক্ত হচ্ছ। প্লাস অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হলো শেয়ার করতে হবে টাইম লাইনে, একই সাথে বন্ধু বান্ধবীকে মেনশন করতে হবে। অবশ্যই বন্ধু বান্ধবীকে মেনশন করতে হবে, ঠিক আছে? তুমি ওই সেটিংসটা চেঞ্জ করো যেখানে দিছো একটু আগে, ফার্স্টটা স্লো কি যেন দিতে ওইটা ভুলে গেছো। ওকে, যারা ক্লাসটি দেখো দ্রুত ভাইটা মেনশন করে দাও কে কোথা থেকে ক্লাসটি দেখছো। এখন পর্যন্ত আমাদের সাথে যুক্তের সংখ্যাটা কিছুটা কম, তবে আমরা আশা করছি কিছুক্ষণের ভিতরেই সবাই হয়তো এসে পড়বে। ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, তাহলে আমাদের সিস্টেমে কিছুটা সমস্যা ছিল, সমস্যাটা সমাধান করার চেষ্টা করলাম, আন্তরিকভাবে একটু দুঃখিত। হ্যাঁ, এবার ঠিক আছে, মোটামুটি সবার কমেন্টও দেখতে পাচ্ছি। ওকে, ফজলে রাব্বি সুরাইয়া জামতলা মোরসার, ওকে ফজলে রাব্বি ধন্যবাদ। সোহেল ভাই আপনার অনেক বড় ফ্যান আমি, মারুফ আহমেদ ধন্যবাদ। আসলে আজকে ক্লাসটা বিশেষ উদ্দেশ্য নিয়ে নেওয়া হয়েছে। বিশেষ উদ্দেশ্যটা হলো আমরা সবাই জানি যে ময়মনসিংহ বোর্ডের রেজাল্ট কিন্তু আসলে এই বছরে আমরা যেরকম এক্সপেক্ট করি আশানুরূপ রেজাল্ট আসলে হয়নি। পাশের হারের দিক থেকে ময়মনসিংহ বোর্ড আসলে নিচের দিক থেকে রানার আপ, অর্থাৎ ভালো না রেজাল্টটা, পাশের হারটাও কম। তাহলে এই জন্য অনেক স্টুডেন্ট আমি দেখলাম অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছে। তারা বলতেছে যে ভাই এই রেজাল্ট নিয়ে আসলে কি করব, এটা দিয়ে আসলে কিছু করার সুযোগ আছে কিনা। তো এই যে একটা মানসিক একটা অবস্থা, রেজাল্ট খারাপ, অনেকে আবার ইংরেজিতে করছে খারাপ। ইংরেজিতে তারা এক্সপেক্ট করছিল কেউ A+ পাইছে হলো A- বা B গ্রেড, কেউ সি গ্রেডও পেয়েছে। তাহলে এই যে একটা সমস্যা তৈরি হলো রেজাল্টের উপরে। অন্যদিকে পরীক্ষার প্রশ্ন নাকি কঠিন হয়েছিল আইসিটির, ইটস ওকে, আইসিটিতে অনেকেই হয়তো বা খারাপ করেছে, প্রশ্ন কঠিন হয়েছে মেনে নিলাম, কিন্তু ইংরেজিতে খারাপ হয়েছে কেন, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো এই যে রেজাল্ট যখন খারাপ হয়, রেজাল্ট যখন কম হয়, আমরা অনেকেই অনেকে হতাশায় পড়ে যেয়ে আমরা কি করি, আমরা পড়াশোনা থেকে দূরে সরে যাই। সবসময় মাথায় একটাই টেনশন থাকে, হায় এই রেজাল্ট নিয়ে আমি এখন কি করব। তো এই যে রেজাল্ট খারাপের সাথে আমাদের ভর্তি পরীক্ষার যে সম্পর্কটা, এটা কিন্তু আমরা যদি মনে করি রেজাল্ট খারাপ হয়েছে মানে আমি চান্স পাবো না, রেজাল্ট কম মানে আমার দ্বারা আর কোনো কিছুই হবে না, বিষয়টা কিন্তু এরকমের না। এই জিনিসটা আমি দেখানোর জন্য যে আমাদের যে ভর্তি পরীক্ষায় যতগুলো জায়গায় মেডিকেল, বুয়েট, কৃষিগুচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, প্রত্যেকটা জায়গায় এই যে রেজাল্ট থেকে যে নাম্বারটা বা মার্কসটা অ্যাড হয় আমাদের মূল ফলাফলে, এইচএসসি থেকে এসএসসি থেকে মূল ফলাফলে, বা আবেদন করার সময় যে যোগ্যতাটুকু থাকে আসলে কতটুকু থাকে এবং সেইটা আমাদের মূল ফলাফলে কতটুকু প্রভাব ফেলে, আমরা এই বিষয়টা জানিই না। আমরা যারা ভাবতেছি যে আমরা 4 পেয়েছি অনেক পিছিয়ে গেলাম, অনেকে A+ পেয়েছে অনেক এগিয়ে গেল, একটু পরে আমরা দেখতে পাবো এই এগিয়ে যাওয়াটাও যেমন খুব বেশি না, পিছিয়ে যাওয়াটাও খুব বেশি না। তার মানে আমাদের যারা রেজাল্ট খারাপ হয়েছে তারা যে চান্স পাবোই না একবারে, বিশ্ববিদ্যালয়ে আমাদের জন্য কোনো সুযোগই আর থাকবে না, এটা একেবারেই এরকম নয়। সো এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। জুম্মন মৃধা যোগ হয়েছে, ঠিক আছে সব। আচ্ছা, আমিনুল ইসলাম, আমিনুল ভাই ধন্যবাদ।
ওকে, আমার মনে হয় তোমরা একটু কষ্ট করে যারা ক্লাসটি দেখছো ভাই একটু বন্ধু বান্ধবীকে মেনশন করো, কারণ যাদের বিশেষ করে রেজাল্ট খারাপ হয়েছে, যারা হতাশায় ভুগতেছে যে এই রেজাল্ট নিয়ে আসলে কি করব, আজকে আমরা একটা পুরো ধারণা পেয়ে যাব যে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য ন্যূনতম কতটুকু রেজাল্ট বা কতটুকু জিপিএ প্রয়োজন, একই সাথে সেই জিপিএ এর স্কোর কতটুকু আমাদের কাউন্ট হয়, মানে মার্কস হিসাবে কতটুকু কনভার্ট হয়ে আসে, এবং সেটা কি বিশাল কোনো পার্থক্য তৈরি করে দেয় কিনা। এবং আমি স্পষ্ট করে দেখাবো যে ভাই রেজাল্ট খারাপ হলেও টেনশন করার কোনো কারণ নেই, কারণ খুব খারাপ রেজাল্ট নিয়ে অসাধারণ রেজাল্ট করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, এরকমের অসংখ্য অসংখ্য ফলাফল আছে। প্রয়োজন হলো একটা দক্ষ গাইডের, দক্ষ কমান্ডার, যে পথ দেখাবে বাকি সময়টা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, তার কারণ হচ্ছে রেজাল্ট কম আর বেশি ভর্তি পরীক্ষা স্কোরের ক্ষেত্রে বিশাল যে ফারাক বা বিশাল যে পার্থক্য তৈরি করে দিবে, বিষয়টা এরকমের না। এই টোটাল বিষয়টাই আমি আজকে দেখাবো যে কিভাবে হয়েছে। যাক, আশা করি আমরা সবাই যুক্ত হয়ে পড়েছি। সো আমরা ঢুকে পড়তে চাই আমাদের ক্লাসের ভিতরে। আমাদের স্কোর হিসাব করে যে রেজাল্টগুলোতে কাউন্ট করা হয়, বা মেডিকেল বা অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশন বা কৃষিগুচ্ছ, সব সায়েন্স আর্টস কমার্স নাই, সবার জন্যই রেজাল্টের প্রভাবটা কোথায় কতটুকু থাকে, সব ভার্সিটির বিষয়গুলো আমি একটা একটা করে দেখাবো। আশা করি সবাই আমাদের সাথে থাকবে, এবং আমরা যেখান থেকে যে জ্ঞানটা পাবো, এটা যারা রেজাল্ট খারাপ করেছে, যাদের ফলাফল একটু খারাপ, একটু বেশি খারাপ, এরকম যেই হোক না কেন, সবাইকে এই ইনফরমেশনগুলো পৌঁছায় দিতে হবে। কারণ দিন শেষে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, দিন শেষে আমাদেরকে একটা পাবলিকিয়ান হতে হবে, আর পাবলিকিয়ান হতে গেলে রেজাল্ট একটু খারাপ এটাতে বিশাল কোনো বাধা না, এইটা সবার মাথায় আসলে ঢুকতে হবে। আমরা এই বিষয়টা অনেকেই আসলে এইভাবে চিন্তাই করি না, যে আমরা মনে করছি রেজাল্ট খারাপ মানে আমার জীবন শেষ হয়ে গেল, আমি ধ্বংস হয়ে গেলাম, আমাকে দেওয়ার কোনো কিছু হবে না, আমি এখন বসে থাকি, যতটুকু ভাগ্য ছিল সামনে ভালো কিছু করার, ওইটাও আমরা নিজেরাই নিজের হাতে নষ্ট করে ফেলি। ফলে আমাদেরকে অবশ্যই এই বিষয়টা জানা লাগবে। ওকে, যারা ক্লাসটি দেখছি একটু কষ্ট করে বন্ধু বান্ধবীকে মেনশন করে দিতে হবে। আমরা আমাদের প্রথম অংশে চলে যাই। প্রথমে হচ্ছে মেডিকেল নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার সিরিয়ালে সাধারণভাবে মেডিকেল পরীক্ষাটাই সবার আগে হয়, যদিও এই বছরের বিষয়টা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, বাট তারপরেও মেডিকেলটাই ধরে রাখি আমাদের আগে হয়। সো মেডিকেল যদি আগে হয়, তাহলে সেক্ষেত্রে মেডিকেলের ঘটনাটা কেমন থাকে। সো প্রথম কথা, মেডিকেল আমরা জানি ভর্তি পরীক্ষা হয় হচ্ছে 100 নম্বরে, এমসিকিউ রিটেন এভাবেই বলে তারা, বাট আসলে এমসিকিউ পরীক্ষাই হয়, 100 নম্বরের পরীক্ষা। ওকে, এই পরীক্ষায় এখানে 100 নম্বরের পরীক্ষার সাথে আমাদের স্কোর থাকে হচ্ছে 200। দিস ইজ দ্য হাইয়েস্ট। অর্থাৎ বাংলাদেশে ভর্তি পরীক্ষা যতগুলো হয়, তার ভিতরে এসএসসি এবং এইচএসসির জিপিএ থেকে মার্কস সর্বোচ্চ কাউন্ট হয় হচ্ছে মেডিকেলে, এর চাইতে বেশি মার্কস আর কোথাও কাউন্ট হয় না। তার মানে রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে সবচেয়ে বড় প্রভাব পড়বে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে। অর্থাৎ মেডিকেলে যেহেতু 200 নাম্বার, আরো যদি ভিতরে ঢুকে তাহলে বুঝতে পারবো এসএসসির পয়েন্টকে 15 নাম্বার দিয়ে গুণ হয়, আর এইচএসসি কে 25 দিয়ে গুণ হয়। তার মানে এইচএসসির গুরুত্ব কিন্তু বেশি, কারণ এইচএসসি কে 25 দিয়ে গুণ করা হয়। অর্থাৎ যদি কেউ এইচএসসিতে বেশি খারাপ করে থাকে, তাহলে সে কিন্তু মেডিকেলের এই 200 নাম্বারের ভিতরে সে অনেকটাই পিছিয়ে পড়বে। অর্থাৎ এইখানটাতেই আমাদের মেজর সমস্যা। অর্থাৎ যারা সায়েন্স থেকে এসএসসি এইচএসসি রেজাল্ট ভালো নয়, অর্থাৎ খারাপ করে ফেলেছে এইচএসসিতে এসে, আসলে এসএসসি খারাপ হলে তো অটোমেটিক এইচএসসিতে অনেকগুলো খারাপ প্রভাব পড়বে, কারণ এবার তো সাবজেক্ট ম্যাপিং একটা বিষয় এসেছে। আসলে সাবজেক্ট ম্যাপিং যে কিভাবে করেছে এটাও কিন্তু একটা ধোঁয়াশা, আমরা অনেকে ক্লিয়ারলি জানি না। এটা আমাদের অধিকার, তথ্য অধিকার, আমাদের জানানো উচিত ছিল, বাট বর্তমান সরকার সেটা আমাদেরকে জানায়নি। বাট আমরাও জানতে চাই আসলে কিভাবে সাবজেক্ট ম্যাপিংটা করা হয়েছে, কিসের উপরে ভিত্তি করে করা হয়েছে সেইটা। যাক, সে বিষয়ে আমি আলোচনা না করি। বিষয়টা হলো এরকম যে যেহেতু এখানে আমাদের এসএসসি এইচএসসির রেজাল্ট থেকে অনেক বড় একটা মার্কস আসবে, তাহলে আমরা অবশ্যই যারা রেজাল্ট খারাপ করেছি এই মেডিকেলের বিষয়টা নিয়ে আমাদের আরো একবার ভাবার প্রয়োজন আছে, যে আসলে আমরা মেডিকেল পরীক্ষা দিব কিনা। যদি কেউ দুইটাই 4 পেয়ে থাকি, 4.5ও পেয়ে থাকি, তারপরেও কিন্তু মেডিকেলে চান্স পাওয়াটা, 4.5 যদি পেয়ে থাকি, মেডিকেলে চান্স পাওয়াটা আসলে সরকারি মেডিকেল যদি বলি, এটা যথেষ্ট কঠিন হয়ে যাবে, যথেষ্ট কঠিন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, অনেক অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, তবে একেবারে অসম্ভব না। 4.5 পেলে হয়তো লাস্টের দিকে 2-1টা বা প্রাইভেট মেডিকেলও হলেও হইতে পারে, বাট 4 যদি কেউ পায়, তাহলে আর আমার মনে হয় মেডিকেলের প্রস্তুতির জন্য না থাকাটাই ভালো। যদিও আমি মেডিকেল ভর্তি বিষয়ক এই টোটাল বিষয়ে খুব একটা স্পেশালিস্ট না, আমি ইংরেজির লোক, তারপরে আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু নাম্বারটা এখানে অনেক বেশি, 200 নাম্বার, ফলে এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন মেডিকেলে পরীক্ষা দেওয়ার জন্য নর্মালি কি চাওয়া হয়?
নর্মালি চাওয়া হয় হচ্ছে এসএসসি আর এইচএসসি মিলিয়ে টোটাল জিপিএ হতে হবে 9, মানে আউট অফ 10 5 তার ভিতরে 9 পেলে আমি আবেদন করতে পারবো মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য। সেখানে একটা কথা আছে যে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই কিন্তু পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিদ্যা এগুলো থাকতে হবে। এসএসসি পাশের 2 বছরের মধ্যেই এইচএসসি পাশ করতে হবে, মানে আমি যদি কখনো গ্যাপ মারি তাহলে এই জায়গাটায় যে সমস্যা হয়ে যাবে। এবং জীববিজ্ঞানে জিপিএ অবশ্যই 4 থাকতে হবে, তার মানে আমাকে অবশ্যই কমপক্ষে এ পেতে হবে, না হলে কিন্তু আমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো না। তো আমার মনে হয় এই কথাগুলো আমরা অনেকেই জানি যারা মেডিকেল কোচিং করছি, যারা জানি না কমপক্ষে এই বিষয়টা আমরা মাথায় রাখি যে স্কোর যদি একটু কমে যায় তাহলে মেডিকেল চান্স পাওয়ার সম্ভাবনাও কিন্তু মোটামুটি নাই হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা চাইলে আমাদের পরবর্তী অপশন কৃষি গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারি, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, অথবা যদি কেউ মনে করি বিভাগ পরিবর্তন করে বি বা সি ইউনিটের সাবজেক্টে পড়বো তাতেও যেতে পারি, যদি কারোর বিজ্ঞানের ফলাফল খারাপ হয়ে থাকে সেই ক্ষেত্রে। ওকে, আমরা এর পরেরটা চলে যেতে চাই। পরেরটা হচ্ছে হলো বুয়েট। সো বুয়েটের ভর্তি পরীক্ষা আমরা জানি কিভাবে হয়। বুয়েটের ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের প্রিলিমিনারি সিলেকশন হয়, পরে আবার রিটেন পরীক্ষা হয়, বেশ কয়েকটা ধাপে ধাপে হয়। আমরা ভিতরে ঢুকবো না, আমরা জাস্ট আবেদনের যোগ্যতা থেকে জিপি এর প্রভাব কতটুকু শুধু ওইটুকু বোঝার চেষ্টা করব। এর পুরো সিস্টেমটা আমার এখানে আলোচনার বিষয় না। আমার বিষয় হলো রেজাল্ট খারাপ হলে কতটুকু প্রভাব পড়ে এই ভর্তি পরীক্ষার উপরে, আমরা সেটা নিয়ে কথা বলছি। আসলে রেজাল্ট খারাপ হলে ভর্তি পরীক্ষার উপরে খুব বেশি একটা প্রভাব মূলত আর্টস কমার্সের পরে না, পরে হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে। আমরা একটু আগেই দেখেছি যে মেডিকেলের ক্ষেত্রে রেজাল্ট খারাপ হলে কিন্তু মেডিকেল চান্স পাওয়ার সম্ভাবনাটা কমে যায়, যত বেশি খারাপ সম্ভাবনা তত কম হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো চলে আসি এরপরে। তা আমাদের বুয়েটের ভর্তি পরীক্ষার স্বাভাবিক নিয়মটা কি? নর্মালি বুয়েটের ভর্তি পরীক্ষার সময় কি চাওয়া হয়? চাওয়া হয় এভাবে যে এসএসসিতে 4 যদি থাকে তাহলে যথেষ্ট, মানে 4 থাকলে সে মোটামুটি বুয়েটে পরীক্ষা দিতে পারে। কোথায়? এসএসসিতে। কিন্তু এইচএসসিতে এসে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই সব সাবজেক্টগুলোতে A+ থাকতে হবে, তাহলে সে বুয়েটে পরীক্ষা দিতে পারে। আশা করি বুঝতেই পারতেছি যারা ইংলিশে A+ পায় নাই, শুধু ইংলিশের কারণে সায়েন্সের অনেক স্টুডেন্ট বুয়েটে পরীক্ষা দিতে পারবে না। এটা স্বাভাবিক নিয়ম, মোটামুটি প্রতি বছরই এরকমটাই হয়ে থাকে। যদিও এই বছরটা একটু ভিন্ন, কারণ 2020-এর করোনার সময় যে ব্যাচটা অটো পাস পেয়েছিল ওরা কিন্তু পুরোটাই সাবজেক্ট ম্যাপিং হয়েছে। আর এই বছরের যে বছরটা, এই বছরে কিন্তু অর্ধেকটা আমাদের পরীক্ষা দিয়ে পেয়েছি কিছু সাবজেক্ট, আর কিছুটা আমরা কিন্তু সাবজেক্ট ম্যাপিং থেকে পেয়েছি। তার মানে এখানে দেখি 20-এর যে বছরটা ছিল এই বছরে কি করেছিল। এই বছরে যেহেতু 20 সালে এইচএসসি পরীক্ষা হয় নাই, সাবজেক্ট ম্যাপিং ছিল, সেজন্য তখন কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এসএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা মিলে 300 নম্বরের ভিতরে 300-র ভিতরে 270 যাদের ছিল তারা আবেদন করতে পেরেছিল 2020-এ করোনার ব্যাচে, ফুল অটোর ব্যাচে। তার মানে এই বছর যেহেতু আমরা সাবজেক্ট ম্যাপিং এ ঢুকেছি, এই বছর যেহেতু আংশিক সাবজেক্ট ম্যাপিং হয়েছে, ফলে এরকম একটা বিশেষ ঘটনাও কিন্তু এই বছরে ঘটতে পারে। নর্মাল ঘটনা হচ্ছে এইটা, নর্মাল ঘটনা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই চারটাতে A+ থাকতে হবে। আর এটা হলো 2020-এর ফুল সাবজেক্ট ম্যাপিং যখন হয়েছিল সেই সময়ের ঘটনা। তার মানে আমরা একটা আইডিয়া পাচ্ছি বুয়েটে কিন্তু এরকমের ঘটনা একটা ঘটতেই পারে। স্বাভাবিকে যেরকম ছিল ইংলিশে A+ এগুলো লাগবে, এখন এটাও দিতে পারে। আবার 20-এর মতন সাবজেক্ট ম্যাপিং এর যে বিষয়টা ছিল এটাও কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলতে পারে এই বছরের বুয়েট ভর্তি পরীক্ষায়। আশা করি যারা সায়েন্স থেকে পড়াশোনা করেছি তারা এই বিষয়টা মাথায় রাখবো যে বুয়েটেও কিন্তু এরকম একটা বিষয় আছে। সো আবেদন করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো থাকতে হবে, না হলে কিন্তু আবেদনই করা যাবে না বুয়েটে। সো এটা নর্মাল বিষয়, এটা মাথায় রাখতে হবে। সায়েন্স হই আর আর্টস হই আর কমার্স হই, ইংরেজির গুরুত্ব যে অপরিসীম এইটা এখন থেকে বোঝা শিখতে হবে ভাই। ইংরেজি কতটুকু বুঝলাম, কতটুকু পারলাম এইটা বুঝতে হবে। ইংরেজি খালি স্যারের কাছে শুনলাম, মাথার ভিতরে নিলাম, কিন্তু কিছুই বুঝলাম না, পরীক্ষার হলে পারলাম না, এমন হলে কিন্তু হবে না ভাই। পড়াশোনা করতে হবে, কারণ ইংলিশে A+ না পেলে নর্মালি বুয়েটে কিন্তু পরীক্ষায় দেওয়া যায় না। সো আশা করি এই বিষয়গুলো সায়েন্সের স্টুডেন্টরা মাথায় রাখবো। ঠিক আছে, ওকে। বুয়েটের পরে চলে আসি এগ্রি গুচ্ছ, মানে কৃষি গুচ্ছ। কৃষি গুচ্ছে কিন্তু এমসিকিউ বা রিটেন পরীক্ষা, যেটাই বলি না কারণ এমসিকিউ পরীক্ষায় রিটেন বলা হচ্ছে, আসলে ওখানে লেখাই থাকে এমসিকিউ লিখিত পরীক্ষা, তো এরকম কথা লেখা থাকে। সো এটা 100 নম্বরের পরীক্ষা হবে, আর এর সাথে যোগ হবে হচ্ছে এসএসসি এইচএসসির স্কোর 50 নাম্বার। এইবার লক্ষ্য করি মেডিকেলে স্কোর ছিল 200 নাম্বার, তাহলে মেডিকেলে এসএসসি এইচএসসির জিপিএ এর কি পরিমাণ প্রভাব ছিল বুঝতেই পারতেছি। কিন্তু যেহেতু কৃষি গুচ্ছে স্কোর মাত্র 50 নাম্বার,
তার মানে এখানে কিন্তু জিপিএ এর গুরুত্বটা কিন্তু অনেক কম। তার মানে সায়েন্সের যারা রেজাল্ট কিছুটা খারাপ করেছি তারা কিন্তু চাইলে এখন আমাদের মেডিকেল টার্গেট থেকে সরে এসে আমরা কৃষি গুচ্ছকে আমাদের মেন ফোকাস করতেই পারি। আর কৃষির দেশ বাংলাদেশ, কৃষি প্রধান বাংলাদেশ, সুতরাং কৃষির বিষয়ে অবশ্যই আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, অনেক দূরে যেতে পারি। চাকরি থেকে শুরু করে সবকিছুই আমাদের দেশে অ্যাভেলেবল আছে এই কৃষিতে পড়াশোনা করলে। ঠিক আছে, ওকে। অনেককে মেনশন করতেছো ভাই, মেনশন করলে আসলে হয় না, ডেকে ডেকে আনা লাগে। দোস্ত আসো ইনবক্সে মেসেজ করে করে, যাতে সবাই আসে। কারণ আমাদের আজকে মূল ফোকাসটা হচ্ছে রেজাল্ট যদি কমও হয় ভার্সিটিতে, তারপরেও ভালো রেজাল্ট করে ভালো সাবজেক্ট পাওয়া যায়। সো পুরো গাইডলাইন থাকবে শুধু রেজাল্ট খারাপ হলেও যে পারা যায় ওর উপরে। ফলে আমাদের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা সায়েন্স দিয়ে শুরু করেছি, কারণ সায়েন্সের বিষয়টা সবসময় জিপিএ এর প্রভাবটা বেশি থাকে। সেই জন্য আমি আবারও স্মরণ করাই দিই, আর্টস এবং কমার্সের ক্ষেত্রে জিপিএ এর প্রভাব কিন্তু খুবই কম থাকে সেটা। ওকে, তাহলে এই 50 নম্বর কিভাবে হিসাব হয়? এসএসসির যে জিপিএ সেটাকে আমরা 5 দিয়ে গুণ করি, এইচএসসির জিপিএ কেও আমরা 5 দিয়ে গুণ করি। তার মানে জাস্ট আমি যা পেয়েছি, যদি আমি 4 পাই তাহলে 5 দিয়ে গুণ করলে 4 5 20 হবে। যদি আমি 5 পাই তাহলে 5 5 25 হবে। অর্থাৎ এভাবে 25 25 করে আমাদের জিপিএটা কাউন্ট হয়। আর আবেদন করার যোগ্যতা যদি বলা হয়, আবেদন করার যোগ্যতা এসএসসি এবং এইচএসসি তে কমপক্ষে 4 করে থাকতে হবে। তবে দুইটাতেই 4 থাকলে হবে না, কারণ মোটের উপরে আবার 8.5 থাকতে হবে। অর্থাৎ এটা থাকলে সে গুচ্ছতে আবেদন করতে পারবে। এটা গত বছরের এই ডাটা কিন্তু গত বছরের ডাটা। আমরা জানি কৃষি গুচ্ছের পরীক্ষা কিন্তু এখনো হয় নাই এই বছরে, মানে গত বছরের পরীক্ষা এখনো হয় নাই। গত বছরের পরীক্ষাটি সামনে শুক্রবারে হবে, আর এই বছরের পরীক্ষা কবে হবে এটা আমরা এখনো জানি না। সো এটা গত বছরের তথ্যের সাথে বলতেছি। তবে কৃষি গুচ্ছতে পরীক্ষা দিতে গেলে একটা শর্ত অবশ্যই মানতে হবে। এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় জীববিজ্ঞান কেমিস্ট্রি, মানে জীববিজ্ঞান রসায়ন, তারপরে পদার্থবিজ্ঞান এবং গণিত, এই সাবজেক্টগুলো থাকা লাগবে বোথ। সো এটা একেবারে ফুল সায়েন্স না হলে কৃষি গুচ্ছতে পরীক্ষা দেওয়া যাবে না। ফুল সায়েন্স। ঢাবি বি ইউনিট ভাই, ঢাবি বি ইউনিট আসবে, ঢাবি বি ইউনিট আসবে। কারণ আমি তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাও বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট বি ইউনিট সবার কথাই বলবো। শুরু করছে সায়েন্স নিয়ে, কারণ আমার আর্টসের যারা স্টুডেন্ট, কমার্সের যারা স্টুডেন্ট, তারা ধীরে সুস্থে আসবে এটা আমি জানি, তাই এটাকে একটু পরে রেখেছি ভাই, টেনশন নিও না। ঠিক আছে, বাঁধন সরকার অশেষ ধন্যবাদ। আর যারা যুক্ত হয়েছে দ্রুত বন্ধুদের মেনশন করি, কারণ জিপিএ এর প্রভাবটা আমাদের মনে রাখতে হবে। একটা কথা বলে রাখি ভাই, ভর্তি পরীক্ষা হচ্ছে ভর্তি পরীক্ষা না, ভর্তি পরীক্ষা হচ্ছে ভর্তি যুদ্ধ। আর ভর্তি যুদ্ধের জন্য আমরা যে কোনো যুদ্ধের জন্য যেভাবে প্রস্তুতি নেই, যেভাবে আমরা প্ল্যান করি, রণকৌশল তৈরি করি, রণপরিকল্পনা নেই, এবং সেই মানে মূল রণক্ষেত্রে যে সেই পরিকল্পনা বাস্তবায়ন করি, এই পুরো বিষয়টাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বিষয়টাকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে। বাট আমরা এটাকে নর্মাল পরীক্ষার মতন ভেবে নেই। ভর্তি পরীক্ষা হলো একটা মাইন্ড গেম, সেই মাইন্ড গেম যেমন আমাদের খেলতে হবে, ভর্তি পরীক্ষা হচ্ছে একটা ব্যাপক যুদ্ধ, সেই যুদ্ধ আমাকে জয় করতে হবে। মনে রাখতে হবে মনের জোর দিয়েও কিন্তু আমরা এরকম একটা জয় বা যুদ্ধ জয় করে ফিরে আসতে পারি। তো যাই হোক, ক্লাস শেষে কল দিস কথা আছে, আচ্ছা ঠিক আছে কল দিবে। আচ্ছা ওকে, এবার চলে আসি তাহলে আমাদের পরবর্তীটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবার কি বলতেছে, জিপিএ এর প্রভাব কতটুকু বা জিপিএ দিয়ে কি হয়। তো যথারীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ইউনিটটা সেটা হচ্ছে এ ইউনিট, মানে বিজ্ঞানের ইউনিট। সো বিজ্ঞান ইউনিটে আমাদের এমসিকিউ রিটেনের জন্য টোটাল মার্কস থাকে হচ্ছে 100 নাম্বার। আমরা জানি সেটা 60-40 এরকম ভাগ থাকে একটা এমসিকিউ রিটেনের, আমি বিস্তারিত যাব না। এখানে জিপিএ এর যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিপিএ এর প্রভাব আরো কম। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, মেডিকেলে যেখানে এসএসসি এইচএসসি জিপিএ এর জন্য 200 নাম্বার ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেই নাম্বারটা দাঁড়াইছে কততে, 20-এ। তার ঢাকা বিশ্ববিদ্যালয় এসএসসি এবং এইচএসসি রেজাল্টকে সেই রকমের ভূমিকা রাখতে দিচ্ছে না ফলাফলের উপরে। কিভাবে বিষয়টা হয় আমি দেখাই। এসএসসির জিপিএ কে আমরা গুণ করি 2 দিয়ে, এইচএসসি জিপিএ কে গুণ করি আমরা কত দিয়ে, 2 দিয়ে। এখন একটা সহজ একটা হিসাব দেখাই। ধরি একজন স্টুডেন্ট এসএসসি তে পেয়েছে 4, এইচএসসি তে 4, আরেকজন এসএসসি তেও 5, এইচএসসি তেও 5। একটু হিসাবটা বোঝা লাগবে। এসএসসি তে 5, এইচএসসি তেও 5, আরেকজন হচ্ছে 4-4। তাহলে যে 4-4 পেল তাহলে সে কত পাবে, 4-4 পেলে সে 8 পাবে, 8 পাবে। তার মানে 2 দিয়ে গুণ হলো, তার মানে সে পেল কত, 16। আউট অফ 20 সে কত পাচ্ছে, 16 পাচ্ছে। কিন্তু যে 5 করে পেল সে কিন্তু 20 পাচ্ছে। অর্থাৎ 4-4 করে পাওয়ার পরেও দেখা গেল 2 খান এ প্লাসের তুলনায় সে মাত্র 4 নাম্বার পিছিয়ে থাকছে। আমরা মনে করতে পারি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 4 নাম্বার তো অনেক নাম্বার, তাহলে এত নাম্বার পিছায় থাকলে তো চান্স পাওয়া যাবে না। ভাই
বিষয়টা এরকমের না। 4 নাম্বার কাভার আপ করা বিশাল কোনো বিষয় না। আর এই যে 5 পেয়েছে, সে যে আসলে 4 নম্বর ভুল করবে না এই গ্যারান্টি তো দেওয়া যায় না, কারণ সেও তো ভুল করবে, বিকজ মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? ফলে আমরা চাইলেই কিন্তু যদি এ 2 নাম্বার ভুল করে আর আমি যদি 2 নাম্বার ভালো পারি, তাহলে তো এই 4 নাম্বার কাভার আপ হয়ে গেছে। আমি কি হিসাবটা বুঝাইতে পারছি? তার মানে আমরা যারা 4 পেয়েছি তারাও চাইলে কিন্তু 2 খান এ প্লাসের সাথে, 2 খান 4 পাওয়া মানুষ 2 খান এ প্লাসের সাথে কিন্তু একেবারে শেয়ানে টক্কর দিতে পারি, আমরা যুদ্ধ করতেই পারি। আশা করি বোঝাই গেছে। আমরা যারা ক্লাসটি দেখছি, আমার মনে হয় না 4-এরও নিচে কেউ নেমে গেছে, এরকম কেউ আছে। 4-এর নিচে নামলেও 3.7 যেও ভাই ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। হয়তো একটু পিছায় যেতে পারি, ওটা কাভার আপ করা একটু কঠিন হবে, বাট চান্স পাওয়া কিন্তু সম্ভব, ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। সো সহজ কথা, যদি ঢাকা ভার্সিটিতে চান্স আমি পেতেই পারি, তাহলে ঢাকা ছাড়া অন্যগুলোতেও চান্স পেতে পারি। একটু পরে সেই বিষয় নিয়ে আসবো। যারা ক্লাসটি দেখছি, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা বলতেই পারেন। এটা অন কাইন্ড অফ হচ্ছে আমি একতরফা বলে যাচ্ছি। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে মতামত দিতে পারেন, অবশ্যই আমি সবার মতামত দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, গুরু দিয়েছ কেউ একদম, ওয়ালাইকুম আসসালাম। যদিও তার প্রোফাইলটা হচ্ছে সেই আমি আসলে অবশ্যই নর্মাল আইডি না, ফেক আইডি। ওকে, তবে তৃষা মানকিন প্রিয়ন্তী, সে বলছে হুম আসি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা আরো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আমাদের যোগ্যতা কি লাগে? আমাদের যোগ্যতা চাই হচ্ছে, গতবার একটা বলতেছি কারণ এই বছরে সার্কুলার পূর্ণাঙ্গ দিলে পরে বোঝা যাবে। তো যোগ্যতা হচ্ছে ন্যূনতম 3.5 করে লাগবে, আর 2টা যোগ করলে কত হয়? 7, কিন্তু মোটের উপরে লাগবে কিন্তু 8। তার মানে 2টা যোগ করে 8 হবে, এবং কোনোটাই 3.5 এর নিচে হবে না। এসএসসি এইচএসসি এর যোগফল কত হবে? 8, কিন্তু এসএসসি বা এইচএসসি কোনোটাই 3.5 এর নিচে হবে না। এইটাই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে পরীক্ষা দেওয়ার যোগ্যতা ছিল গত বছরে। এবার চলে আসি সবার আকাঙ্ক্ষার যে জায়গাটা, বহুল প্রতীক্ষিত বি ইউনিট এবং সি ইউনিটে কি ঘটনা ঘটে। প্রথমত একই কথা, বি ইউনিট সি ইউনিটে যদি 100 নম্বরের কথা ভাবি, তাহলে আমাদের রিটেন এবং এমসিকিউ মিলে 100 নম্বর, এটা আমরা জানি, 60 এবং 40 মার্কস। এরপরে এই এসএসসি এইচএসসি জিপিএটা সেই যথারীতি 20 নাম্বার। তাহলে যারা এখানে বসে আছি, দ্রুত নিজেদের হিসাব করে ফেলি যে এসএসসির জিপিএ কে 2 দিয়ে গুণ করলে, এইচএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করলে কার কত আসতেছে। হিসাব করে ফেলো। হিসাব করে ফেলে দেখতে পাবা যে 2টাই এ প্লাস পাবে তার 20 আসবে। তাহলে যে 2টাই এ প্লাস পাইছে, এসএসসিও এ প্লাস, এইচএসসিও এ প্লাস, 4th সাবজেক্ট সহ, এটা কিন্তু গোল্ডেন না, 4th সাবজেক্ট সহ এ প্লাস, যে 2টাই এ প্লাস পাইছে তার স্কোর হবে 20। আর যে কম পাইছে তার স্কোর এখান থেকে কমা শুরু করবে। একটু যারা ক্লাসটি দেখছো, হ্যাঁ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর জানাবো অবশ্যই ভাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জানাবো, সব ভার্সিটি আছে। আমরা সিরিয়ালে যাচ্ছি, মেডিকেল করেছি, বুয়েট করেছি, কৃষিগুচ্ছ করেছি, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার ভিতরে এরপরে জাহাঙ্গীরনগর, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, এরপরে সিরিয়ালে সবগুলো আসবে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সকল বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। রেজাল্ট কতটুকু প্রভাব ফেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের চান্সের ক্ষেত্রে, আমাদের আজকের আলোচ্য বিষয় এইটাই। আমার দৃঢ় বিশ্বাস এটা আপনাদের হেল্প করবে রণ পরিকল্পনা সাজানোর জন্য। আমি বারবার বলি সবাইকে, স্টুডেন্টদের সবাইকে বলি, ভাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমরা যারা শিক্ষক, এই শিক্ষকের জায়গা থেকে আমাদের প্রত্যেককে হয়ে উঠতে হয় এক একজন কমান্ডার। কারণ ভর্তি পরীক্ষা কোনো পরীক্ষা না, ওটা একটা যুদ্ধ। যার কমান্ডার হলো আমাদের মতন এক একজন গাইড, যারা স্টুডেন্টকে কমান্ড করে, গাইড করে, এইভাবে পথ চলতে হবে সেইটা বলে। এমনকি রণ পরিকল্পনা তৈরি করে এবং ভর্তি পরীক্ষায় সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেকটা সেনানী সৈন্যকে রেডি করে তোলে, এবং ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে প্রথম সারির রেজাল্টগুলো তারা নিজেরাই দখল করে। কারা? যারা আমার সৈন্য সামন্ত, তারা। আশা করি বুঝতেই পারতেছি। ওকে, তো চলে আসি। সজীব সরকার বলছে ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সব ভার্সিটির বিষয়ে কথা হবে, তবে শর্ত একটাই, বন্ধু বান্ধবীকে মেনশন করতে হবে, ক্লাসের উপস্থিতি বাড়াতে হবে, কোনো কথা নাই। বন্ধু বান্ধবীকে মেনশন করতে হবে, ক্লাসের উপস্থিতি বাড়াতে হবে। সবগুলো ভার্সিটি সম্পর্কে আমি কথা বলবো একটা একটা করে, অবশ্যই গুচ্ছ সম্পর্কেও কথা হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। গুচ্ছে কি হয়, রাজশাহীতে কি হয়, চট্টগ্রামে কি হয়, সব। আচ্ছা ওকে, তাহলে এখন যারা হিসাব করেছেন একটু বলে ফেলেন। আপনাদের যাদের রেজাল্ট খারাপ মনে করতেছিলেন, একটু খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, ভাই আমি রেজাল্ট খারাপ করে ফেলেছি, এখন আপনি আমাকে বলেন যে ভাই এই যে 2 দিয়ে গুণ করলে আপনাদের রেজাল্ট কত দাঁড়াচ্ছে, 2টা মিলে। যাদের রেজাল্ট খারাপ একটু বলতে পারেন, কোনো সমস্যা নেই, বলে ফেলেন ভাই। অথেন্টিক কেমিস্ট্রি, ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। বিউপি সম্পর্কে বলেন। আচ্ছা আচ্ছা, বিউপি সম্পর্কে বলেন। বিউপি সম্পর্কে ভাই, বিউপি তো সেনা বাহিনী নিয়ন্ত্রিত একটা
প্রতিষ্ঠান, ওদের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, ওদের বিষয়টা আসলে আজকে আলোচনা করার সুযোগ নেই, বিকজ আমি আসলে এটা এখনো বের করে আনতে পারি নাই। সো আন্তরিকভাবে দুঃখিত। তার কারণ হচ্ছে বিউপিতে আসলে কত জিপিএ কিভাবে যাচ্ছে, জিপিএ কত নাম্বার এটা আমরা সার্কুলার দেখলে বের করতে পারবো, কিন্তু আসলে কত জিপিএ নিয়ে সর্বশেষ চান্স পেয়েছে বা এই জিপিএটা কিভাবে কি রেজাল্ট তৈরিতে ভূমিকা রেখেছে, পুরো বিষয়টা আসলে আমাদের কাছে কিছুটা অন্ধকারই থাকে আসলে। ঠিক আছে, সো বিউপি আমরা খুব বেশি এটা হেল্প করতে পারবো না ভাই। মার্জিয়া আক্তার মিম, আন্তরিকভাবে খুবই দুঃখিত। আচ্ছা, লামিয়া, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, এখন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা কি, এখানে একটা কথা বলে রাখি। তোমরা অনেকেই হয়তোবা কোনো সাবজেক্টে বি অথবা সি পেয়ে গেছো, হয়তোবা অনেকেই তোমাকে ভয় দেখাইছে যে বি অথবা সি নিয়ে তুমি আর কোথাও চান্স পাবা না, সবকিছু বাদ দিয়ে এখন ঘরের মধ্যে বসে থাকো। ভাই একেবারে ফেক কথা, একেবারে একটা ভুয়া কথা। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার যোগ্যতায় কোথাও বলা নেই যে কোনো একটা সাবজেক্টে বি পেলে আবেদন করা যাবে না। হ্যাঁ, কথা সত্য যে আমি যদি ইংরেজিতে বি পাই বা সি পাই বা মানে কম পাই, তাহলে ইংরেজিতে অথবা বাংলাতে এই দুইটা সাবজেক্টে যদি কম পাই, তাহলে হয়তোবা কোনো সাবজেক্ট আমি পাবো না। যেমন হয়তোবা ল পাবো না, হয়তোবা ইংলিশ পাবো না, হয়তোবা জার্নালিজম পাবো না, হয়তোবা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, আয়ার আন্তর্জাতিক সম্পর্ক যেটা, ওটা পাবো না। কিন্তু আরো অনেক সাবজেক্ট আছে যেগুলো আমরা পাবো। ফলে রেজাল্ট যদি কারোর কোনো সাবজেক্টে বি বা সি এসেও থাকে, আমাদের এইটুকু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারলেই আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারি বি অথবা সি ইউনিটে। তাহলে যারা সায়েন্স থেকে রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে, তারাও কিন্তু বি ইউনিটে আবেদন করতে পারবে, কারণ বি ইউনিট কিন্তু আবেদন করার জন্য সবার জন্য উন্মুক্ত। কমার্স থেকেও আবেদন করা যাবে, সায়েন্স থেকেও করা যাবে, আবার আর্টস থেকেও করা যাবে। সো যদি আমরা বিজ্ঞান থেকে আবেদন করতে চাই বি ইউনিটে, তাহলে আমাদের এসএসসি এইচএসসির জিপিএ লাগবে 3.5 3.5, তবে দুইটা মিলে অবশ্যই 8 লাগবে। আর যদি কেউ মানবিক বা ব্যবসায় থেকে আবেদন করতে চায় কমার্স থেকে, তাহলে সেক্ষেত্রে এসএসসিতে লাগবে 3, এইচএসসিতে 3 এবং সর্বমোট 7.5। বুঝাই যাচ্ছে আমরা কেউ কিন্তু এতটা খারাপ এখনো আসি বলে আমার মনে হয় না কমপক্ষে। তো 3 পেলে আবেদন করা যায়, টেনশন কোথায় ভাই। আর এখানে বুঝতেই পারলাম যদি আমি 3 করে পাইতাম, লক্ষ্য করি 3 পেলে হচ্ছে এখানে 12, এই দুইটা মিলে হচ্ছে 12 হবে যদি আমি এসএসসি তেও 3 পাই, এইচএসসি তেও 3 পাই। কিন্তু 3 পেলে তো আবেদন করতে পারবো না, কারণ আমার দুইটা মিলে লাগবে কত, 7.5। তার মানে একটা অবশ্যই 3.5 লাগবে আর কি। যাই হোক, তো এখন আমি যদি 13 পাই, তাহলে আমার এইটার থেকে ডিফারেন্স হলো মাত্র 7 নাম্বার। তো আমরা জানি যে 7 নাম্বার মানে ভর্তি পরীক্ষাগুলোতে অনেক বেশি। তার মানে এটা না যে 7 নাম্বার থেকে আমি চান্স পাবোই না, আমরা চান্স পেতেও পারি এখান থেকে, হয়তো এটা পিছনের দিকে থাকবো। তার মানে 3 পেয়েও কিন্তু চান্স পাওয়ার সুযোগ আছে, 3 পেয়েও চান্স পাওয়ার সুযোগ কিন্তু আছে। আশা করি আমার কথাগুলো মাথায় থাকবে। সো আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এরপরে ঢুকে পড়তে চাই ঢাকা ভার্সিটির বি এবং সি এর পরে আমরা চলে আসতে চাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ হচ্ছে 2টা, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেওয়া যায় 2টা। একটা হচ্ছে এ ইউনিট বিজ্ঞান, আর একটা হচ্ছে হলো ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ। একটা বিজ্ঞান অনুষদ, একটা হলো জীববিজ্ঞান অনুষদ। যেটাই বলি না কেন, এই দুইটাই কিন্তু জাহাঙ্গীরনগরের বিজ্ঞান বিভাগের ইউনিট। তো এইখানে আমাদের পরীক্ষা, এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে, তবে এইখানের স্কোরটা হলো 20। অর্থাৎ জাহাঙ্গীরনগর স্কোর ঢাকার মতোই, এটাও 20, এবং স্কোর কাউন্ট করা হয় একটু অন্যভাবে। ঢাকায় যেরকম এসএসসি কে 2 দিয়ে গুণ করি, এইচএসসি কে 2.5 দিয়ে গুণ করি, জাহাঙ্গীরনগরে কিন্তু এটা হিসাবটা অন্যরকম। এসএসসি কে গুণ করি 1.5 দিয়ে 1.5, এইচএসসি কে গুণ করি 2.5 দিয়ে 2.5। তার মানে এখানে আমাদের ধরি যদি কেউ 5 পায়, 5 পায়, তাহলে 2.5 দিয়ে গুণ করলে সে 7.5 হবে। যদি কেউ হচ্ছে 3 পায়, তাহলে 1.5 দিয়ে গুণ করলে কত হবে, 3 আর হচ্ছে 1.5 মানে 4.5 হবে। এইভাবে আমরা গুণ করব হচ্ছে 1.5 দিয়ে এসএসসি রেজাল্টকে, এইচএসসি রেজাল্টকে গুণ করব হচ্ছে 2.5 দিয়ে, এবং মোটের উপরে এসএসসি থেকে 7.5, এইচএসসি থেকে 12.5। এই 12.5 দিয়েই আমরা কি করব, দুইটা মিলে 20-এর ভিতরে রেজাল্ট কাউন্ট হবে। অর্থাৎ আমার 100 নম্বরের সাথে 20 নম্বর যোগ হয়ে মূল রেজাল্টটা তৈরি হবে। আশা করি আমরা সবাই বিষয়টা বুঝতে পারছি। আমরা একটু দেখে নিই, আমাদের অনলাইনে কানেকশনটা একটু মনে হয় সমস্যা। আচ্ছা ঠিক আছে, যারা ক্লাসটা দেখছে একটু বলে ফেলে তো ভাই, ক্লাসটা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ক্লাসটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলে ফেলি, যাতে আমরা ক্লাসে কোনো সমস্যা থাকলে আমরা বলতে পারি। একটু দ্রুত বলে ফেলো ভাইয়া, আমি একটু দেখি। আমার এখানে মনে হচ্ছে ক্লাসে কিছুটা প্রবলেম, সো আমি একটু দেখার চেষ্টা করি।
আচ্ছা, আমার মনে হয় ক্লাসটা ঠিকই আছে। সো আমার সম্ভবত সামনের ইয়েতে এটা ঠিক মতন দেখা যাচ্ছে না। যাক, আমি সবার কমেন্ট যেহেতু পড়তে পারছি না, আমি একটু চেষ্টা করি সবার কমেন্টগুলো পড়ার, কে কি সমস্যা ফেস করতেছে বা কে কি বলতেছে। সো আমি আমার এ থেকে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, ওকে, ঠিক আছে, কে কি বলতেছে। সো আমি আমার কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। সমস্যা তাহলে আমার এখানেই সমস্যা হচ্ছে, কারণ আমি আমার সামনে যে কমেন্ট পড়ার যে জায়গাটা, সেখানে আসলে কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে তামান্না বলতেছে ভাইয়া ক্লিয়ার। না ভাইয়া, কোনো প্রবলেম নাই। মেধামণি সাহা, ওকে, মেধামণি সাহাকে পাওয়া গেলে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে জাহাঙ্গীরনগরে সায়েন্সের ইউনিটে পরীক্ষা দেওয়ার বিষয় বলছিলাম। তাহলে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে হলে আমাদের স্কোর কিন্তু মাত্র 20 ভাই, মাত্র 20। আবারও সেই কথা, আমি যদি এখানে হিসাব করি, কেউ হিসাব করে দেখেন যে দুইটা এ প্লাস পেয়েছে আর যে হচ্ছে দুইটা 4 পেয়েছে, এই দুজনের মধ্যে ডিফারেন্স কতটুকু? হয়তো বা 3 নাম্বার 4 নাম্বার ম্যাক্সিমাম এর মধ্যেই থাকবে। তাহলে এইটুকু কাভার আপ করা পরীক্ষায় কোনো বিষয় না, জাহাঙ্গীরনগরে তো কোনো বিষয়ই না। ঠিক আছে, ওকে। সো আমরা চলে আসি এরপরে জাহাঙ্গীরনগরে আবেদন করার যোগ্যতা কত ছিল, গত বছরে কত ছিল? জাহাঙ্গীরনগরে আবেদনের যে যোগ্যতা ছিল, ভাই আজকে ঢাবির পরীক্ষার সময়সূচি দিয়ে দিল। এটার প্রপার গাইডলাইন চাই মৌমিতা দে। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার গাইডলাইন দিয়েছে, এটা আমি জানি, এবং পরীক্ষার ডেটও একটা ঘোষণা করে দিয়েছে। যদিও পরীক্ষার ডিসেম্বর মাসের 13 তারিখে হয়ে যাচ্ছিল, এবং সেটা তোমাদের বলছিলাম যে এটা হয়তো বা পরীক্ষা যেহেতু নেওয়ার চেষ্টা শুরু করেছে, হবে হয়তো, বাট জানুয়ারি মাসের শেষের দিকে চলে যেতে পারে। অ্যান্ড আজকে দেখা গেল সেটাই ঘটনা ঘটলো, জানুয়ারির শেষের দিকেই কিন্তু আমাদের বি ইউনিটের একটা পরীক্ষার ডেট ঠিক হয়েছে। যাক, এখনো এটা যে একেবারেই ফাইনাল বিষয়টি এরকমের না, এটা টেন্টেটিভ ডেট, এবং এইটা নিয়েই তারা এগিয়ে যাবে। যখন 2 নভেম্বর থেকে সম্ভবত আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে বলেছে, তাহলে এর মধ্যে একটা সার্কুলার দিবে। এই সার্কুলার দিলেই আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব যে আমাদের টোটাল বিষয়টা কি হতে যাচ্ছে। তখন প্রয়োজনে ঢাকা ভার্সিটির সেই সার্কুলার যদি কোনো পরিবর্তন থাকে, এটা নিয়ে আমি লাইভ দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, ওকে ভাইয়া। রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে কিছু বলেন। অবশ্যই বলবো ভাই, এটা জাহাঙ্গীরনগরের পরেই রাজশাহী আসবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, আমরা তাহলে এবার জাহাঙ্গীরনগরের মানবিকের ইউনিটে চলে যাই, বি এবং সি। মানবিকের দুইটা ইউনিট, একটা হলো বি ইউনিট, একটা হলো সি ইউনিট। সো একটা হলো সমাজ বিজ্ঞান অনুষদ এবং একটা হচ্ছে মানবিক বা কলা অনুষদ। সো দুইটা অনুষদ। সো আমি যদি এখানে বলি, এখানে 100 নম্বরের পরীক্ষা হবে, আর জিপি এর মার্কিং সিস্টেম কিন্তু সেম, একেবারেই সেম। মানে একটু আগে যেটা বললাম, আমরা এসএসসি কে গুণ করব 1.5 দিয়ে, আর এইচএসসি কে গুণ করব 2.5 দিয়ে। এইটাকে গুণ করার পরে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার স্কোর। সো এটা কিন্তু স্কোরের মার্কস কিন্তু খুব কম। তার মানে আমি বারবার বলতে চাচ্ছি, আপনার এসএসসিতে এইচএসসিতে রেজাল্ট খারাপ বলতে কত খারাপ ভাই, দুইটা যদি 4ও হয়, এসএসসি 4 এইচএসসি 4, মানে দুইটা 8, এমনও যদি হয়, তারপরেও দেখা যাচ্ছে মূল পরীক্ষায় যে আপনার সেই 8-এর কারণে রেজাল্ট হয়তোবা এই 20-এর মধ্যে হয়তোবা 4 নাম্বার 5 নাম্বার 3 নাম্বার এইটুকুই কমবে। এই 4-5 নাম্বার কাভার আপ করা কোনো বিষয় না, প্রয়োজন খালি একজন দক্ষ কমান্ডারের। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে। লয়ের ইউনিট কোনটা ভাইয়া? আচ্ছা, লয়ের ইউনিট কোনটা বলছে, এই যে বি এবং সি এর মধ্যে লয়ের ইউনিট কোনটা? জাহাঙ্গীরনগরের সার্কুলার দেখে এটা বলতে হবে ভাই, আমি এই মুহূর্তে এটা বলতে পারবো না। সম্ভবত ল আছে, যেটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ, সম্ভবত সেইখানে ল থাকার কথা। মেবি এটা সি ইউনিট হতে পারে, না এটা সম্ভবত সি হতে পারে বা বিও হতে পারে, এক্স্যাক্টলি বলতে পারছি না ভাই, ভুল তথ্য না দেওয়াই ভালো, তাই না? আচ্ছা, ওকে। এবার চলে আসি এখানে, গতবারের যে আবেদন যোগ্যতা ছিল এই দুইটা ইউনিটে, আবেদন করার যোগ্যতা কত ছিল? মাত্র 3.5। তা আমাদের 3.5 আছে না? আছে। আবেদন করতে পারবো? হ্যাঁ পারবো। এবার এই যে 3.5 যদি থাকে, তাহলে 3.5 কে 1.5 দিয়ে গুণ করি, 3.5 কে 1.5 দিয়ে গুণ, 2.5 দিয়ে গুণ করি, দেখি কত হয়। দেখা যাবে ডিফারেন্স কত নাম্বার? ডিফারেন্স হচ্ছে 7 নাম্বার 8 নাম্বার। তার মানে দুইটা এ প্লাসের থেকে আমার ডিফারেন্স মাত্র 7 নাম্বার। কাভার আপ করতে কতক্ষণ লাগবে, কয় মিনিট লাগবে ভাই? কিছু কোশ্চেন পারলেই কাভার হয়ে যাবে। আর জাহাঙ্গীরনগরের প্রশ্ন এই রকমের হয় যে দেখা যাচ্ছে নাম্বারই ওঠে, দেখা গেল 40, 45, 60, মানে এরকম, মানে 100-র ভিতরে নাম্বার সর্বোচ্চ 60 পর্যন্ত যায়, এরকম একটা অবস্থা দাঁড়ায়। তাহলে এইখানে আমাদের 7 নাম্বার কাভার আপ করা কোনো বিষয় না, কারণ প্রশ্নটা হয় একটু ভিন্ন প্যাটার্নে। ঠিক আছে, ওকে। ঢাবির পরীক্ষা কবে সি ইউনিটের? ভাই সি ইউনিটের পরীক্ষার এই যে ডেট গুলো দিয়ে দিছে, একটু আগে দিছে, যেহেতু আমরা লাইভ নিয়ে কাজ করছিলাম, আমি পুরো টাইমটা এক্স্যাক্টলি আসলে দেখি নাই। সো যদি আমার ব্যাকে কেউ থাকে আর কি, অনলাইন যারা ক্লাস দেখছে, আমার অফিসের লোকজন, একটু কষ্ট করে কমেন্টে লিখে দাও ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বি বা সি বা এ ইউনিটের পরীক্ষাগুলো কবে কবে ডেট হয়েছে সেটা আর আমার পেজে কিন্তু দেওয়া আছে অলরেডি, একটু দেখে নিলেই কিন্তু হবে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয় জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে। বি কেয়ারফুল, জাহাঙ্গীরনগরে যদি আমরা পরীক্ষা দেই বি অথবা সি ইউনিটে, এই রেজাল্ট হলেই আবেদন করতে পারবো। ওকে, এই রেজাল্ট হলেই আমাদের 20-এর ভেতরে স্কোর কাউন্ট হবে এটা দিয়ে গুণ করে। কিন্তু বি ইউনিটের আমি কোনো সাবজেক্ট পাবো না যদি আমার রেজাল্ট ইংলিশে এ গ্রেড না থাকে, কমপক্ষে এ গ্রেড বা এ প্লাস। তার মানে আমাকে জাহাঙ্গীরনগরের বি ইউনিটের কোনো একটা সাবজেক্ট পেতে গেলে ইংরেজিতে কমপক্ষে এ গ্রেড থাকতে হবে, যে কোনো সাবজেক্টের জন্য। বি ইউনিটের সকল সাবজেক্টের জন্য এ গ্রেড মাস্ট, মানে এ গ্রেড লাগবেই। কিসে লাগবে? ইংরেজিতে লাগবে। তার মানে আপনার যদি ইংরেজিতে এ গ্রেড না থাকে তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আবেদন করে পরীক্ষা দিয়ে এই নাম্বার নিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েও খুব একটা লাভ নাই ভাই, কারণ কোনো সাবজেক্টই আপনার জন্য নয়। আবার যদি আমি সিতে পরীক্ষা দেই তাহলে সি এর জন্য ন্যূনতম এ মাইনাস গ্রেড লাগবে। তার মানে আপনি যদি মানবিক থেকে জাহাঙ্গীরনগরের সিতে পরীক্ষা দেন তাহলে এ মাইনাস গ্রেড ইংলিশে এ মাইনাস যদি না থাকে জাহাঙ্গীরনগরের সি ইউনিটের কোনো সাবজেক্ট আপনি পাবেন না। আশা করি বোঝাই যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে যদি কেউ ইংরেজিতে এ পেয়ে থাকি কমপক্ষে, তাহলে সে জাহাঙ্গীরনগরের মানবিকের 2টা ইউনিট বি এবং সি দুইটাতেই আবেদন করতে পারবো, তার কারণ এই 2টা রিকোয়ারমেন্ট আমার পূরণ হয়ে যাবে। দেখেন এই কথাটা সবাই বুঝতে পারছি কিনা, সবাই এই কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা দেখে ফেলি যে এই যে কথাটা বললাম এটা সবাই ক্লিয়ার কিনা। তার কারণ হচ্ছে অনেকেই হয়তো বা এই জায়গা দিয়ে অনেকে বলতেছে। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময়সূচি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমিনুল ভাই আমাদের উত্তর দিয়ে দিছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। শাহ নাইম অনেকদিন পরে দেখলাম শাহ নাইম যুক্ত হয়েছে আমাদের সাথে, ঠিক আছে। আচ্ছা ওকে, যারা ক্লাসটি দেখছি সবাইকে আরো একবার স্মরণ করাই দেই যে ভাই আমরা কিন্তু আমাদের টার্গেট হচ্ছে রেজাল্ট যাই হোক না কেন আমরা কম রেজাল্ট নিয়েও যে বিশ্ববিদ্যালয়ে এখনো পরীক্ষা দেওয়ার মতন সর্বোচ্চ সম্ভাবনা আছে চান্স পাওয়ার, ভালো সাবজেক্ট পাওয়ার, সেটাই বলতেছি। কিন্তু জাহাঙ্গীরনগর এসে আমাদেরকে কিছুটা হতাশ করলো। কেন হতাশ করলো? তার কারণ জাহাঙ্গীরনগরে ইংরেজিতে যারা খারাপ করেছে তারা আসলে জাহাঙ্গীরনগরের জন্য খুব একটা ভালো খবর পাচ্ছি না। কারণ ইংরেজিতে যদি এ গ্রেড না থাকে তাহলে জাহাঙ্গীরনগরের বি ইউনিটের সাবজেক্টগুলো আসলে কোনোটাই পাবো না। যদি এ মাইনাস গ্রেড না থাকে তাহলে সি ইউনিটের সাবজেক্টগুলো কোনোটাই পাবো না। ল সম্ভবত এই বি ইউনিটে থাকার কথা, কারণ বিতে হচ্ছে যেহেতু বেশি চাইছে, আমি এই আইডিয়া করে বললাম আর কি, ঠিক আছে। রাজশাহী বিষয় সিলেকশন পদ্ধতির বিষয়ে বলেন ভাইয়া, আসিতেছে, অপেক্ষা করি। তাহলে জাহাঙ্গীরনগরে বি এবং সি আমরা বুঝে ফেলেছি আশা করি। এবার চলে আসি জাহাঙ্গীরনগরের ই ইউনিট, মানে যেটাকে আমরা বলি জাহাঙ্গীরনগরের ব্যবসায় শিক্ষা বা কমার্সের ইউনিট যেটা, সেটা এখানেও সেই স্কোরিং সিস্টেম সম্পর্কে আর বলবো না। সিস্টেম একটাই, এসএসসি কে 2.5 দিয়ে গুণ, এসএসসি কে 1.5 দিয়ে গুণ, এইচএসসি কে 2.5 দিয়ে গুণ, এটা দিয়ে করতে হবে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য যেটা রিকোয়ারমেন্ট ছিল সে নর্মাল রিকোয়ারমেন্ট এসএসসি এবং এইচএসসি তে 3.5 পেলেই চলবে। তবে এখানে কোনো সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট চাওয়া হয় না, ফলে কমার্সের জন্য বিষয়টা খুব একটা সমস্যা নেই, রেজাল্ট কিছুটা খারাপ করলেও। ঠিক আছে ওকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে কিছু বলিয়েন। আচ্ছা ঠিক আছে, এটাও বলবো ভাই, সমস্যা নেই। আপনাকে অনেক মিস করি আল মাসুদ, অশেষ ধন্যবাদ ভাই, অশেষ ধন্যবাদ। যারা ক্লাসটি দেখছি আশা করি ক্লাসটি সম্পর্কে আপনাদের ভালো লাগছে, কারণ রেজাল্ট দিয়ে কিভাবে এইচএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট ভর্তি পরীক্ষায় প্রভাব ফেলে আমাদের বিষয় কিন্তু সেইটাই, আলোচনার বিষয় কিন্তু সেইটাই। একটু আমাকে কমেন্টে জানাই ফেলেন যে এই বিষয়গুলো বা এই ইনফরমেশনগুলো আপনাকে কতটুকু হেল্প করবে, আপনি কিভাবে প্ল্যান করতে পারেন এখান থেকে। সেটা তো বুঝতেই পারছি যে যেহেতু রেজাল্টের প্রভাবটা কম, যেখানে কম সেখানে আমরা যদি একটু পড়াশোনা করি তাহলে রেজাল্ট দিয়ে যতটুকু পিছিয়েছি কাভার আপ করতে আমাদের কোনোই কষ্ট করতে হবে না। একটু জানিয়ে ফেলেন ভাই এই যে বিষয়গুলো বলছি এইটা আপনাদের কাছে কেমন লাগছে, অর্থাৎ এই যে জিপিএর প্রভাব অ্যাডমিশনের ফলাফলে, অ্যাডমিশনের রেজাল্টে তৈরির ক্ষেত্রে এটা কেমন লাগছে, এটা দ্রুত বলে ফেলেন। নূর মোহাম্মদ শ্যামল গুরু, ওকে ঠিক আছে ভাই। আমরা আমাদের পরেরটায় চলে যাই। আমাদের এর ঠিক পরেরটা হচ্ছে হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, অনেকেই কারা কারা যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে জানতে চাচ্ছিল, একটু দ্রুত কমেন্টে জানাই ফেলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি কিভাবে সিলেক্ট করা হয় এই বিষয় নিয়ে কারা কারা জানতে চাচ্ছিল। দেখি আমরা কমেন্টে দেখতে চাই যে তারা এখন আছে কিনা, কারণ তারা যেহেতু এতক্ষণ ধরে বলছে ভাই রাজশাহী সম্পর্কে বলেন, রাজশাহী সম্পর্কে বলেন, কেউ কেউ বলছে ভাই চট্টগ্রাম সম্পর্কে বলেন, আমি চট্টগ্রাম সম্পর্কেও বলবো। রাজশাহী সম্পর্কে কে ছিল, ওকে এটা দ্রুত দেখতে চাই রাজশাহী সম্পর্কে কেউ আছে কিনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিস্টেম আছে,
মনে রাখতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথমত একটা প্রাথমিক সিলেকশন দেয়, এবং এই প্রাথমিক সিলেকশনে সিলেক্ট হলে পরে একটা ভর্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে, এবং প্রাথমিক সিলেকশনে সিলেক্ট হওয়া পর্যন্তই জিপিএর প্রভাব থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূল পরীক্ষার যেটা মেধা তালিকা তৈরি হয় সেখানে কিন্তু এসএসসি এইচএসসির জিপিএর কোনো প্রভাব থাকে না। আমি আবারও বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রাথমিক সিলেকশন তৈরি করা হয়। বর্ষা আক্তার মেঘা, আচ্ছা ঠিক আছে, ওকে, মেধামণি সাহা, ওকে। আচ্ছা আমি আবারও বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য একটা প্রাথমিক সিলেকশন সিস্টেম আছে, মানে আমাকে একটা প্রাথমিক সাবজেক্ট জিপিএ দেওয়া হবে, এটা হলে আবেদন করা যাবে। আবেদন করলে ওরা আমাদেরকে একটা প্রাথমিক সিলেকশন দিবে। গত বছরে সম্ভবত 50 বা 55 টাকা দিয়ে এই আবেদনটি করা গেছে। আবেদন করার পরে ওরা সেখান থেকে ঘোষণা দেয় কতজনকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে, এন্ড তখনই আমরা বের করতে পারি যে কত জিপিএ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাবে। সো আমি যদি একটু বলি, প্রাথমিক আবেদন করার জন্য একটা ঘোষণা গত বছর দিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো ওরা বলেছিল যে প্রতিটা ইউনিটে 72,000 করে পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা ইউনিটে 72,000। অর্থাৎ আমরা সায়েন্স আর্টস কমার্সের যে ইউনিটগুলো সম্পর্কে কিছুক্ষণ পরেই জানবো, প্রতিটার জন্য 72,000 পরীক্ষার্থী আবেদন করতে পারবে। এবং এই আবেদন করার জন্য 3টা ইউনিটে পরীক্ষা হবে, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের 3টা ইউনিট, এবং এই 3টে ইউনিটে সায়েন্স আর্টস এবং কমার্স 3টা বিভাগ থেকেই আবেদন করতে পারবে। তার মানে ইউনিট যে 3টা হবে, সায়েন্স থেকেও পরীক্ষা দিতে পারবে সব ইউনিটে, আর্টস থেকেও পরীক্ষা দিতে পারবে সব ইউনিটে, কমার্স থেকেও পরীক্ষা দিতে পারবে সব ইউনিটে। ইউনিটগুলো কি আমি একটু পরে বলবো, বাট মনে রাখতে হবে সব ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে এবং সবাই প্রাথমিক আবেদনের জন্য আবেদন করতে পারবে। তবে টোটাল 72,000 পরীক্ষার্থী প্রতি ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ওকে, আপনার ক্লাসের মধ্যে পুরোটা পরিষ্কার হয়ে গেল, ধন্যবাদ মৌমিতা দি। আচ্ছা ঠিক আছে, আপনি এই বিষয়গুলো না জানলে এত ক্লিয়ার ভাবে জানতে পারতাম না হয়তো। নীল সরকার, অবশ্যই অবশ্যই ভাই, এই বিষয়গুলো কেউ তো আসলে বলে না। মনে রাখতে হবে, আমরা যারা, আমি আবারও বলতেছি, এই কোচিং এ আমরা যারা পড়াই, আমরা প্রত্যেকে কিন্তু এক একজন কমান্ডার, আর এই কমান্ডার কমান্ড করবে কিসের জন্য? ভর্তি যুদ্ধ নামক একটা যুদ্ধ আমাদের সামনে আছে, সেই যুদ্ধের জন্য। মনে রাখতে হবে, যে কোনো যুদ্ধের জয়লাভ সম্পূর্ণরূপে নির্ভর করে সেনাপতির কমান্ডের উপরে। অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে আমাদের কাজটা। আমরা কিন্তু সবগুলো বিষয়, আজকে একটা বিষয় দেখাচ্ছি, মানে এরকম অনেক বিষয় আছে। আমি যদি দেখাই কখনো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যে প্যাটার্নটা অনুসরণ করে, কোন টপিক থেকে কিভাবে প্রশ্নগুলো আসে, তাহলে বোঝা যাবে যে এখানেও একটা প্যাটার্ন পাওয়া যাবে, যে এই টপিকগুলো ঘুরে ফিরে এইভাবে প্রশ্ন আসে, প্রশ্ন করার সময় প্রশ্নকর্তারা এইভাবে চিন্তা করে, এই সবগুলো বিষয়। কিন্তু যেহেতু আমি একজন কমান্ডার, আমি তো আমার সকল সিক্রেট অনলাইনে ফাঁস করে দিতে পারি না, তাই না? তো আপাতত আমি যতটুকু দরকার স্টুডেন্টকে ওইটুকুই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ওকে, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে হলো 3টা ইউনিটে পরীক্ষা দিবেন। সো এখন এই পরীক্ষা দেওয়ার ন্যূনতম যোগ্যতা কতটুকু, মানে আবেদন করার, কিন্তু প্রথমে কথা আবেদন হবে। আবেদনের পরে কি হবে? এই যে আবেদন করার যোগ্যতা হলো এইটা। তার মানে যাদের রেজাল্ট 3.83 সায়েন্সে, 4.17 আর্টসে, অথবা 3.50 কিসে, কমার্স থেকে, তারা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এইখানে এ মানে কিন্তু হচ্ছে, এ মানে কিন্তু মানবিক, অর্থাৎ এটা মানবিকের ইউনিট। আর সি মানে হচ্ছে বিজ্ঞান, এটা বিজ্ঞানের ইউনিট। আর বি মানে হচ্ছে হলো ব্যবসা, এটা হচ্ছে ব্যবসায়ের ইউনিট। আশা করি আমি বুঝাতে পারছি। ঢাকা ভার্সিটিতে এ মানে সায়েন্স, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ মানে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ মানে হচ্ছে মানবিকের ইউনিট, অর্থাৎ মানবিকের সাবজেক্ট ল বা ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো এ ইউনিটে আছে। আর সি মানে হচ্ছে সায়েন্সের সাবজেক্ট, অর্থাৎ এখানে বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো সেগুলো আছে। আর বি মানে হচ্ছে বিজনেস স্টাডিজ, মানে ব্যবসায় শিক্ষার সাবজেক্ট, এইগুলো এখানটায় আছে, ঠিক আছে ভাইয়া? সিকে রুয়েটের জন্য কোনো ব্যাচ আছে কিনা? সিকে রুয়েটের জন্য ব্যাচ নাই ভাই, শুধু সায়েন্সের জন্য আলাদা করে ব্যাচ আছে আর কি, সায়েন্স টার্গেট, অনলি সায়েন্স টার্গেট ব্যাচ আছে হচ্ছে ভাইয়া। আচ্ছা ওকে, আমি উত্তরটা দিয়েছি আশা করি দেবী মীরা। আচ্ছা এখন যেটা বলতেছিলাম, তাহলে যদি আমরা এ ইউনিটে পরীক্ষা দিতে চাই, এ মানে মানবিকের ইউনিটে, তাহলে সায়েন্স থেকে আমার জিপিএ এইটা থাকবে। আমরা আবেদন করব প্রাথমিক আবেদন, অর্থাৎ আবেদন করার পরে কি করবে? বিশ্ববিদ্যালয় কিন্তু আবেদনকারীদের মধ্য থেকে 72,000কে প্রতিটি ইউনিটে সুযোগ দিবে। তার মানে এইটা থাকলেই যে আমি পরীক্ষা দিতে পারবো, বিষয়টা এরকমের না। কিন্তু লক্ষ্য করি, তার মানে আমি মানবিক থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক ইউনিটে পরীক্ষা দিতে পারবো, পরীক্ষা না, আবেদন করতে পারবো, প্রাথমিক আবেদন
4.17 থাকলে। আমার তো মনে হয় আমরা যারা এখানে স্টুডেন্ট দেখতে পাচ্ছি সবারই 4.17 বা তার চেয়ে বেশি আছে। তাহলে এটা গত বছরে ছিল, এই বছরে এটা কমতেও পারে, বাড়ার সম্ভাবনা নাই, কারণ গত বছরের চেয়ে এই বছরে পাশের হারই তো কম ভাই। গড় পাশের হার, আমি ময়মনসিংহের কথা বলছি না, আমি গড় পাশের হারের কথা বলছি, এটাই তো কম। তার মানে আলটিমেটলি এটার চেয়ে বাড়বে এটা মনে করার কোনো কারণ নেই। একইভাবে মানবিকের স্টুডেন্ট যদি মনে করে বিজ্ঞানের ইউনিটে পরীক্ষা দিবে, তাহলে সেইখানে একটু ঝামেলা আছে। সেখানে তাকে অবশ্যই বিজ্ঞান এবং কমার্সের বিজ্ঞানে পরীক্ষা দিলে মানবিক এবং কমার্সের স্টুডেন্টকে অবশ্যই 5 করে পেতে হবে। তার মানে এইখানটায় কিছুটা ঝামেলা হয়তো বা হতে পারে। এবার যদি ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে বলি, তাহলে সবাই সিলেক্টেড। এটা কেন? গত বছরে বি ইউনিটের পরীক্ষায়, বি ইউনিটের জন্য মানে ব্যবসায় শিক্ষা সি ইউনিটের যারা আবেদন করেছিল, প্রাথমিক সিলেকশনের জন্য আবেদন করেছিল, আসলে 72,000-এর কোটাটাই পূরণ হয় নাই। ফলে যারা যারা আবেদন করেছে সবাইকেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এই জন্য এইখানে আসলে এটার জিপিএর বিস্তারিত তথ্য আমরা আসলে বের করতে পারি নাই, যে সর্বনিম্ন কত জিপিএ পেয়ে এই আবেদন করতে পেরেছিল গত বছরে। এখন কথা হলো, আবেদন করে ফেললাম, আবেদন করার পরে 72,000-কে সিলেকশন দিবে, তাহলে গত বছরে সর্বনিম্ন কত জিপিএ পেয়ে সিলেক্টেড হয়েছিল এই ইউনিটে পরীক্ষাগুলো দেওয়ার জন্য? কত পেয়ে? লক্ষ্য করি, চূড়ান্ত আবেদন করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে 3.5 করে 8 কমপক্ষে থাকতে হবে, 3 করে 7 থাকতে হবে, 3.5 করে 7.5 থাকতে হবে। তার মানে এইটা যদি থাকে এবং 72,000-এর মধ্যে যদি আমি অবস্থান করতে পারি, এই দুইটা মিলে গেলে আমি চূড়ান্তভাবে আবেদন করতে পারবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য। আবেদন করলেই কিন্তু কাজ শেষ, কারণ আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা দেখব, এই মেধা তালিকা তৈরি করার সময় এই রেজাল্ট থেকে কোনো স্কোর যুক্ত হবে না। তার মানে মেধা তালিকা তৈরি হবে সরাসরি পরীক্ষায় কত নাম্বার পেয়েছি এর উপরে ভিত্তি করে। অর্থাৎ এই জায়গায় এসে, অর্থাৎ আমরা এটা করলাম, এটা করার পরে 72,000-কে সিলেকশন দিল, তাদের মধ্যে যদি এরকম জিপিএ যাদের আছে তারা চূড়ান্তভাবে আবেদন করেছে গত বছরে। আশা করি আমার কথাগুলো বোঝাতে পারছি। আবেদন করা শেষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিপিএর কাহিনীও শেষ। এইবার হচ্ছে পরীক্ষা দিব, মেধা তালিকায় যারা থাকবে পরীক্ষার নাম্বারের ভিত্তিতে ওরাই সাবজেক্ট পাবে, ওরাই সবকিছু হবে। তবে এখানে একটা কথা আছে, ইংলিশ নামের যে সাবজেক্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, এই ইংলিশ পেতে হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা করে একটা লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। 100 নম্বরের লিখিত পরীক্ষা হয় আলাদা, ওই পরীক্ষায় যারা ভালো করে তারাই কিন্তু ইংলিশ নামের সাবজেক্টটা পাবে আর কি। সো মেধা তালিকায় ফার্স্ট হয়েও ইংলিশ নাও পেতে পারে, এখানে একটা লিখিত পরীক্ষার বিষয় আছে। ভাই, আমি জামালপুর সরকারি কলেজ অনার্সে ভর্তি হয়েছি, আমি কি 1 বছর পর ময়মনসিংহ মহিলা কলেজে ট্রান্সফার নিতে পারবো কি? একটু জানাবেন প্লিজ। এইটা আসলে আমি বলতে পারি না, এইটা ট্রান্সফার নেওয়ার সিস্টেমটা আসলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটা আসলে কলেজের স্যাররা বা কলেজে যারা আছে তাদের সাথে আলোচনা করতে হবে। এই বিষয়ে আমার ধারণা খুবই কম, সো আমি এই বিষয়ে আসলে বিভ্রান্ত করতে চাই না। সো একটু খোঁজ দিতে হবে অফিসের কর্তৃপক্ষের সাথে, ওরাই বলতে পারবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার নেওয়ার সিস্টেম কি। আমার মনে হয় এটা আমি এই বিষয়ে না কথা বলি। ওকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে আমাদের পরবর্তীটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা কি ঘটে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের ক্ষেত্রে আমাদের পরীক্ষা হবে 100 নম্বরের, এটা আমরা সবাই জানি, পরীক্ষা 100 নম্বর, এখানে কিন্তু স্কোর 20 নাম্বার। তাহলে এই চট্টগ্রাম পর্যন্ত এসে আমাদের একটা ধারণা হয়েছে যে জিপিএ সিস্টেমের যে জিপিএর থেকে যে মার্কসে কনভার্ট করার যে বিষয়টা ভর্তি পরীক্ষায়, এটা কিন্তু 20-এর মধ্যেই ঘুরঘুর করতেছে। সায়েন্সের জন্য মেডিকেলে ছিল 200, অথবা কৃষিগুচ্ছে ছিল 50, বুয়েটা সিস্টেমটা একটু অন্যরকম ছিল আমরা জানি। কিন্তু আমরা এখন যেটা বুঝতে পারলাম সেটা হলো আমাদের আর্টস কমার্সের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু স্কোরটা মাত্র 20। রাজশাহীতে কাউন্ট করেছিল প্রাথমিক সিলেকশনের জন্য, কিন্তু এইখানে এসে দেখলাম যে এখানে কিন্তু নাম্বার হবে। তার মানে আমাদের এই 100 নম্বরের সাথে 20 নাম্বার যোগ হয়ে টোটাল 120 নম্বরের উপরে মেধা তালিকা তৈরি করা হবে। 20 নম্বর কিভাবে হবে? এসএসসির যে পয়েন্টটা সেটাকে 2 দিয়ে গুণ করা হবে, এইচএসসির পয়েন্টটাকেও কি দিয়ে গুণ করা হবে? 2 দিয়ে। এটা কিন্তু একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এসএসসি এইচএসসির পয়েন্টকে 2 দিয়ে গুণ করা হবে। জাহাঙ্গীরনগরে যেয়ে কিন্তু এসএসসির পয়েন্টটাকে গুণ করা হবে 1.5 দিয়ে, আর এইচএসসিটাকে গুণ করা হবে 2.5 দিয়ে, একটু কম বেশি। বাট রাজশাহী এবং ঢাকা এবং চট্টগ্রাম এই দুটার সিস্টেম কিন্তু একেবারেই সেম। আমার মনে হয় বিষয়টা বোঝাতে পারলাম। এখন চট্টগ্রামের ক্ষেত্রে কি হবে? গত বছরে আবেদন করার যোগ্যতা কি ছিল? যদি কেউ বিজ্ঞান থেকে আবেদন করে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছর, তাহলে সেখানে এসএসসি থেকে 3.5, এইচএসসি থেকে 4 এইটুকু থাকলে এবং মোটের উপর 8.25 থাকলে সায়েন্স থেকে, তাহলে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে পরীক্ষা দিতে পারবে গত বছরের সার্কুলার অনুযায়ী। অর্থাৎ 3.5 এসএসসি, 4 প্লেন 4 এইচএসসি, দুইটা মিলে 8.25 যদি এরকম হয় তাহলে কোথায় পরীক্ষা দিতে পারবে? চট্টগ্রামে, ফ্রম সায়েন্স। যদি ফ্রম মানবিক হয় বা ফ্রম ব্যবসায় শিক্ষা হয়, কমার্স বিজনেস স্টাডিজ, তাহলে এসএসসি তে লাগবে 3.5, এইচএসসি তে কিন্তু সায়েন্সে 4 লাগলেও কমার্স এবং আর্টসের লাগবে মাত্র 3.5, আর দুইটা মিলে 7.5 হলেই চট্টগ্রামে পরীক্ষা দেওয়া যাবে। একটু ভাবি, আমাদের যারা ক্লাসটি দেখছি এই মুহূর্তে, তাদের রেজাল্ট কি এতটাই খারাপ নাকি? এর চাইতে অনেক ভালো রেজাল্ট আছে ভাই। এরপরে এখন আমাদের কাজ হচ্ছে রেজাল্টটাকে কত নাম্বার যুক্ত হবে? মাত্র 20 নাম্বার, যেটা 2 দিয়ে গুণ করে আসে। আমি আরো একবার এখন স্মরণ করাই দেই, যদি কেউ দুইটাতেই 4 পায়, 4 করে পায়, তাহলে তার স্কোর হবে হলো এদিকে 8 আর এদিকে 8, তার মানে হচ্ছে সে 16 পেল 20-এর মধ্যে। আর যদি কেউ দুইটাই 5 করে পায়, তাহলে সে পাবে হলো 20। তার মানে যে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই জিপিএ 5 পেয়েছে, তার নাম্বার হলো 20, আর যে দুইটাতে 4 করে পেয়েছে, মাত্র 4, তার হচ্ছে 16। ডিফারেন্স হলো মাত্র 4। আমি বারবার বলতেছি ভাই, রাজশাহী বলি, চিটাগং বলি, জাহাঙ্গীরনগর বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, এইগুলোতে চান্স পাওয়ার জন্য রেজাল্ট খারাপ এটা কোনো বিষয় না। আসেন আজকে থেকে পড়াশোনা শুরু করি, যারা পরীক্ষায় ভালো করবে তারাই আসলে চান্স পাবে। 4 নম্বর কাভার করা ভাই, এটা তুড়ি মারলেই কিন্তু 4 নম্বর কাভার হয়ে যাবে। আমি এই কথাটা বললাম, এটা মাথায় রাখেন। 2005 থেকে 20 বছর ধরে আমি পড়াইতেছি ভাই, আমি বললাম এই 4 নম্বর কাভার করা এই ভর্তি পরীক্ষায় কোনো বিষয় না। ইচ্ছা খালি আপনার লাগবে, ইচ্ছা শক্তিটা আপনার লাগবে, ঠিক আছে? না ভাই, জগন্নাথের মানবিক ইউনিটে আইকিউ আছে কিনা? আইকিউ নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক আগে নিয়েছিল, এরপরে গুচ্ছের মধ্যে ঢুকে পড়েছে। এবার তারা গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করে ফেলেছে। যদি বের হয়ে যায় তাহলে কি হবে? এত বছর পরে আবার নতুন দেশ, 15 বছর অন্য, 15-16 বছর অন্য গ্রুপ সরকার, অন্য সরকার ক্ষমতায় ছিল, তো এখন কি হবে এটা বলা যাবে না। বাট 15 বছর আগের খবরের সাথে এখন না মিলানোই ভালো। এখন যেহেতু আমরা নতুন ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আবার গুচ্ছের বাইরে পাবো, হয়তো বা নতুন ভাবেও তারা ভর্তি সিস্টেম করতে পারে, ঠিক আছে? ওকে, চলে আসি এরপরে। তাহলে পরেরটা হচ্ছে আমাদের গুচ্ছ, আমাদের সর্বশেষ গুচ্ছের বিশ্ববিদ্যালয়, মানে গুচ্ছভুক্ত আছে। এই সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে ভাই গুচ্ছের বিষয়টা কি, একটু আমাকে জানাও তো ভাই, যে গুচ্ছের বিষয়ে কারা কারা জানতে চেয়েছিলাম, এখন তারা আসো কিনা আমি একটু দেখি, কারণ অনেকেরই গুচ্ছ নিয়ে কথা আছে। আমি আবারও মনে করাই দিই, আমরা যারা এই যে ইংলিশ পড়াই, আমি ইংলিশ পড়াই, অনেকে বাংলা পড়াই, অনেকে সাধারণ জ্ঞান পড়াই, অ্যাডমিশন টেস্টটা সবসময় মনে রাখবো, অ্যাডমিশন টেস্টটা সম্পূর্ণরূপে একটা ভর্তি যুদ্ধ। এটাকে কেউ যেন পরীক্ষা মনে না করে, এটা যুদ্ধ একটা। আমাকে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করে অন্যের কাছ থেকে আমার একটা আসন ছিনিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য এটা, আসন ছিনিয়ে নেওয়া। তাহলে এই জন্য কি করতে হবে? অবশ্যই একটা সুন্দর রণ পরিকল্পনা তৈরি করতে হবে, যেই রণ পরিকল্পনা আমাকে পরীক্ষায় জয়লাভ করতে সাহায্য করবে। এখন রণ পরিকল্পনা কারা করবে ভাই? যে আমরা করব, আমরা তো কমান্ডার, আমরা আদেশ করব, আমরা কমান্ড দিব, আমরা রণ পরিকল্পনা তৈরি করব। আর সৈন্য যারা থাকবে, মানে আমার সৈন্য সামন্ত যারা আমার সাথে থাকবে আর কি, তারা সেটাকে বাস্তবায়ন করবে। এটাই তো কাজ, এইটাই কাজ। কারণ আমরা এত বছর ধরে পড়িয়েছি, আমরা জানি যে কিভাবে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যায়, কিভাবে প্লেস করা যায়, কিভাবে চান্স পাওয়া যায়, যার রেজাল্ট খারাপ তাকে কিভাবে পড়তে হবে, এই পুরো বিষয়টা কিন্তু আমরা পথ দেখাই। সো আমাদের প্রথম কথা হলো, আসেন আগে আমরা এই বিষয়গুলো নিশ্চিত হই, রেজাল্ট খারাপ কোনো বিষয় না, পড়াশোনা করতে হবে, এটাই হলো বড় বিষয়, ঠিক আছে? ওকে, মেঘা হাত তুলছে কেন আমি জানি না, বর্ষা আক্তার মেঘা, আচ্ছা ঠিক আছে। আমরা এরপরে দেখতে চাই, আমি জানতে চেয়েছিলাম কি বিষয় আছে, ঠিক আছে। ওকে, এখন আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের কথা বলি। গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পরীক্ষা দিব, এটার জন্য এসএসসি এবং এইচএসসির ফলাফলের উপরে কিন্তু কোনো মার্ক নেই। তার মানে আমরা এসএসসি বা এইচএসসির যে নাম্বারটা, মানে এসএসসি বা এইচএসসি স্কোর থেকে যে নাম্বারটা আমি মূল মেধা তালিকায় যুক্ত হবে বলতেছি, এইটা কিন্তু আসলে এইখানে নেই। এখন এইখানে নেই কেন? তার কারণ হচ্ছে গুচ্ছ পরীক্ষার সিস্টেম হচ্ছে, ওরা একটা পরীক্ষা নিয়ে আমাদের ছেড়ে দিবে, হ্যাঁ পরীক্ষা নিলাম, আপনার জিএসটির স্কোর হলো এত। এই স্কোর নেওয়ার পরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবার আবেদন করতে হয়, তখন ওই আবেদনের সময় একটা রেজাল্ট তৈরি হয় আর কি। আর পরীক্ষা হয় নর্মালি 100 নম্বরের পরীক্ষা হবে, এবং এই 100 নম্বরের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করতে হবে। 100 নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা লাগবে।
কারেন্ট চলে গেছে নাকি? আচ্ছা, যারা ক্লাসটা দেখছো একটু বলো তো ভাই, কোনো সমস্যা হচ্ছে কিনা? এখন ঠিক আছে কিনা দেখো ভাই। আমাদের এখানে আসলে একটু আগে বিদ্যুৎ চলে গেছে। যেহেতু বিদ্যুৎ চলে গেছে সেই কারণে একটা মানে ধাক্কা এসছে আর কি। এখন ঠিক আছে কিনা দেখো ভাই, দ্রুত। দ্রুত একটু জানাও এখন ঠিক আছে কিনা। এখন ঠিক আছে কিনা দ্রুত একটু জানাই ফেলো। স্যার, এসির একটু বাড়াও, মানে এতই কম দিছো এসি, এ কোনো ঠান্ডাই হইতেছে না। আচ্ছা এখন মনে হয় ঠিক আছে, একটু দেখো দ্রুত। এখন দেখো একটু দ্রুত ঠিক আছে কিনা। আমার মনে হয় সবই ঠিক আছে। আমরা গুচ্ছের কথায় চলে আসি। তাহলে গুচ্ছ পরীক্ষা হয় হচ্ছে হলো, গুচ্ছ পরীক্ষা হয় হচ্ছে হলো 100 নম্বরের পরীক্ষা হবে। তো 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি রেজাল্ট যুক্ত হয়ে কিন্তু কোনো মেধা তালিকা তৈরি হবে না। জাস্ট 100-র মধ্যে কত পেয়েছি জিএসটি আমাকে এটা বলে দিবে যে 100-র মধ্যে আমি এত পেয়েছি। এই জিনিসটা নিয়ে, হ্যাঁ ভাই আমি একটু বলে রাখি, আমাদের আসলে ইলেকট্রিসিটিতে একটু সমস্যা হয়েছে, মানে কারেন্ট চলে গেছে সোজা কথা। আমরা তো জানি এখন লোডশেডিং চলতেছে, ইলেকট্রিসিটির মানে উৎপাদন পর্যাপ্ত না। তো ইলেকট্রিসিটি যখন চলে যায় তখন এরকম নেটওয়ার্কের একটা সমস্যা হতে পারে। একটুখানি কিছুক্ষণের জন্য নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, আশা করি এখন ঠিক হয়ে গেছে। তো পেইড ব্যাচে ধারাবাহিক ক্লাস কবে থেকে আবার শুরু হবে? ক্লাস তো চলতেছেই। আমরা গতকালকে মনে হয় একটা ক্লাস ছিল নাকি, গতকালকে তো ক্লাস ছিল পেইড ব্যাচের, না? ও আজকে ক্লাস ছিল। আজকে যেহেতু আমরা লাইভ ক্লাসটা দিচ্ছি এই জন্য আজকে আসলে পেইড ব্যাচের ক্লাসটা অফ রাখা লাগছে, স্বাভাবিক বিষয়। আমরা আবার নেক্সট ক্লাস যেদিন আছে সেদিন থেকে ক্লাস চলবে বাঁধন। ঠিক আছে, ওকে। আমরা চলে আসি আমাদের পড়াশোনায়। তো এখন এই যে কথাগুলো বলতেছিলাম, তাহলে এখন কি হবে? আমি যখন গুচ্ছতে একটা মার্কস পেয়ে গেলাম, তখন সেই মার্কসটা দিয়ে আমাকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে হবে। ওই সময় যখন আমি আবেদন করব তখন হয়তোবা বিশ্ববিদ্যালয় কর্তৃক হয়তো বলে দিবে যে জিপিএ গুলো কত কত লাগবে, কি কি লাগবে। জাস্ট এইটুকুই, এছাড়া কিন্তু জিপিএ এর কোনো প্রভাবই নাই। দুঃখিত ভাই, এইখানে একটু লক্ষ্য করি আমাদের আবেদন করার যোগ্যতা গত বছর কি ছিল। অর্থাৎ আমি যদি গুচ্ছতে আবেদন করতে চাই, জিএসটি গুচ্ছ, তাহলে আমাকে বিজ্ঞান থেকে 3.5 লাগবে, মানবিক থেকে 3 লাগবে, ব্যবসায় শিক্ষা থেকে 3 লাগবে। তার মানে আলটিমেটলি এই রকমের রেজাল্ট আমাদের সবারই আছে। তাহলে রেজাল্ট খারাপ, ফলাফল বিপর্যয়, এত ভেঙে পড়ার কি আছে ভাই? ভেঙে পড়ার কিছুই নাই। তার মানে সামনে আমাদের অবারিত সুযোগ, সামনে একটা অবারিত সম্ভাবনা। আমরা কিন্তু চাইলেই এখনো পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য যতগুলি পাবলিক ইউনিভার্সিটি আছে সবগুলোতেই এখনো চান্স পাওয়ার সমূহ সুযোগ আছে। শুধু একটা বিষয় লাগবে, আপনার ইচ্ছা। আপনার যদি নিজের ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি চাই, তাতেই চলে, আর কিচ্ছু লাগে না। আর চাইতে হলে আপনাকে কিভাবে করতে হবে, কি পড়তে হবে, কিভাবে হচ্ছে প্রিপারেশন নিতে হবে, এই বিষয়ে একটা দক্ষ গাইডলাইন দরকার। ঠিক আছে, ওকে। নেক্সট ইংলিশ ক্লাস কবে হবে? সানি মল্লিক, নেক্সট ইংলিশ ক্লাস বলতে কোন ক্লাসটা আমি জানি না। আমাদের পেইড ব্যাচের ক্লাস তো রানিং আছে। আজকের ক্লাসটা হয়তো বন্ধ রাখা লাগলো, যেহেতু আমরা লাইভ দিয়েছি সেই কারণে হয়তো বন্ধ থাকলো। নেক্সট ক্লাসটা আবার যথারীতি বুধবারে হবে। জিএসটি কে সায়েন্স থেকে আর্টসে এক্সাম দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে সায়েন্স থেকে আর্টসে এক্সাম দেওয়া যাবে বলতে যেটা বিষয় সেটা হচ্ছে সায়েন্সকে সায়েন্সের সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, আর্টসকে আর্টসের সাবজেক্ট পরীক্ষা দিতে হবে, কমার্সকে কমার্সের সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পরে যখন আমরা সাবজেক্ট চয়েস করব, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমার জিএসটি নাম্বার হলো 50, ধরি 50 পেয়েছি, তখন আমি চাইলে কোনো বিশ্ববিদ্যালয়ে মানবিকের সাবজেক্ট পড়ার জন্য আমি সাবজেক্ট চয়েস দিতে পারি। কিন্তু আমি পরীক্ষা দিব মানবিকের সাবজেক্ট, মানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এইটা হবে না ভাই। গুচ্ছতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের যে সাবজেক্ট ওইগুলো পরীক্ষা দিয়ে গুচ্ছতে চান্স পেতে হবে। গুচ্ছতে একটা নাম্বার পেয়ে গেলাম, জিএসটি স্কোর কত? 50, 55। এবার আমাকে কি করতে হবে? গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। তখন আমি বলতে পারবো যে ভাই আপনার বিশ্ববিদ্যালয়ে আমি মানবিকের এই সাবজেক্টটা পড়তে চাই, চয়েস দিব। তখন অ্যাকর্ডিং টু মেরিট আমি যদি পাই মানবিকের সাবজেক্ট আমি পড়লেও পড়তে পারবো। মৌমিতা দে, বিভাগ পরিবর্তনের বিষয়টা এই রকমের, আশা করি আমি বুঝাইতে পারছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেরকম মানবিকের ইউনিটে পরীক্ষা দেই, গুচ্ছের সিস্টেমটা এরকমের না। পরীক্ষা দিতে হবে সায়েন্সের সাবজেক্ট,
পরীক্ষা দিতে হবে সায়েন্সের সাবজেক্ট, কিন্তু যখন পরীক্ষা নাম্বার পেয়ে গেলাম, জিএসটির একটা স্কোর পেয়ে গেলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তখন আমরা সেখানটায় কি করব, ওই আর্টসের সাবজেক্ট চয়েস দেবো। ঠিক আছে, বিভাগ পরিবর্তন মানে হলো এইটা, মানে বিভাগ পরিবর্তন মানবিকে গুচ্ছতে না ভাই, বিভাগ পরিবর্তন করে মানবিকে পরীক্ষা দেওয়া যায় না। গুচ্ছতে শুধুমাত্র সায়েন্স থেকে সায়েন্সে পরীক্ষা দেওয়া যায়, আর্টস থেকে আর্টসে পরীক্ষা দেওয়া যায়। পরীক্ষাটা হবে যার যার নিজ নিজ সাবজেক্টে। আর জিএসটির স্কোর পাওয়ার পরে ভার্সিটিতে যখন আমি মানে ভর্তি হব বা পছন্দ দিব, ধরি আমি গুচ্ছতে 50 পেয়েছি, ঠিক আছে, এবার আমি হচ্ছে ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়াতে সাবজেক্ট চয়েস দিব। তখন সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আমার রেজাল্ট আমার 50, আমি যদি মনে করি মানবিকের ল সাবজেক্টটা আমি পড়তে চাই, আমি আমার চয়েসে ওখানে ল সাবজেক্টটা দিতে পারবো। ঠিক আছে, জিএসটিতে কোন কোন সাবজেক্টে এক্সাম দিতে হয় আর মানবিক মানে আর মান বন্টন কেমন থাকে ভাই, জিএসটির মান বন্টন কেমন থাকে জিএসটি নিয়ে এই ভিডিওগুলো আমার পেজে অলরেডি দেওয়া আছে। গত বছরে মানবন্টন কেমন থাকে, কোনটায় কত নম্বর পরীক্ষা হয়, কি কি সাবজেক্টে প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিকের অ্যানালাইসিস, বিগত সময়ের অ্যানালাইসিস গুলো সব আমার পেজে কিন্তু ভিডিও আকারে দেওয়া আছে। সো এইটা আমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো খুঁজে নিই। জাস্ট গত বছরে জিএসটি পরীক্ষার জন্য ওই সময় জিএসটি একটা স্পেশাল কোর্স ছিল, অর্থাৎ জিএসটি স্পেশাল নামে একটা শর্ট কোর্স লঞ্চ করছিলাম। তো ওইখানে আমি এগুলো সব দিয়ে রাখছি, একটু কষ্ট করে আমাদের পেজে সার্চ করেন, জিএসটির বিষয়গুলো সব দেওয়া আছে সৈকত। ঠিক আছে, আচ্ছা, জিসান বলতেছে জিএসটি এর আনুমানিক ডেট কবে হবে ভাই, কি হবে বলবো। জিএসটির এখনো গত বছরের যারা ভর্তি হওয়ার কথা ছিল ওদের ভর্তি প্রক্রিয়া এখনো চলতেছে, অর্থাৎ জিএসটি ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো কিন্তু ক্লাস ঠিক মতন চালু হয় নাই, হবে, হচ্ছে, কেউ এখনো ভর্তি হচ্ছে, এখনো ওই মাইগ্রেশন চলছে, এরকমের ঘটনা চলতেছে। ফলে আর একটা গুচ্ছ পরীক্ষা কবে নাগাদ হবে এটা বলা মুশকিল, এটা আসলে খুবই খুবই আনসার্টেন। ঠিক আছে, ওকে, আর কোনো বিষয় কারো জিজ্ঞাসা আছে কিনা আমি জানতে চাই। আমরা কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ে করে ফেলছি, সবগুলো বিশ্ববিদ্যালয়ে জেনে ফেলছি যেগুলো এখন পরীক্ষা দেওয়া হয়। সো এখন আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে ভর্তি বিষয়ক আমাকে বললে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি আমি জানি ক্ষুদ্র জ্ঞানে সম্ভব হলে চেষ্টা করব। আর যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা আসলে শেষ করতে চাই। একটু আমাকে বলতে হবে ভাইয়া, কারো কোনো প্রশ্ন আছে না, জিএসটির স্কোর কিভাবে করা হয়, শুধু কি পরীক্ষার উপরে ভিত্তি করে? মৌমিতা দে ভাই, আমি উত্তরটা দিয়েছি, আমার মনে হয় তোমরা এই বিষয়টা ভুলে গেছো যে জিএসটিতে এসএসসি এবং এইচএসসির ফলাফলের উপরে কোনো মার্ক নেই। আমি তো সরাসরি এটা বলেছি, কোনো মার্ক নেই, কিন্তু রেজাল্ট এরকম করে দিবে। রেজাল্ট কেমন দিবে বলবে যে জিএসটি স্কোর, জিএসটি স্কোর কত, জিএসটি স্কোর ধরলাম 50, তার মানে আমার 100 নম্বরের ভর্তি পরীক্ষায়, আমার পরীক্ষাটা হবে 100 নম্বরের, 100 নম্বরের ভর্তি পরীক্ষা আমি কত পেয়েছি, 50। এইবার গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়গুলো কি করবে, আবার সার্কুলার দিবে, তারা বলবে, ধরি জগন্নাথ বলবে যারা গুচ্ছভুক্ত পরীক্ষা মানে জিএসটি পরীক্ষায় 50 বা তার চেয়ে বেশি পেয়েছে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে বলে দিল। এবার আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেয়ে তখন আমরা আমাদের জিএসটির যে আইডি বা পাসওয়ার্ড আছে এগুলো দিয়ে লগ ইন করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, করে এবার সাবজেক্ট চয়েস দেওয়া শুরু করব। ওই যে আমি নাম্বার পেয়েছি 50, এর ভিতরে ইংলিশের মার্কস আছে, বাংলার মার্কস আছে, এইগুলো তো অটোমেটিক সে পেয়ে যাবে এবং সে জানাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট আমার সামনে আসতেছে। অনেকের ইংলিশের মার্কস ভালো থাকবে, সে হয়তো ল পাবে, অনেকের ইংলিশের মার্কস কম, ল পাবে না, এইভাবে তখন ওখানে হিসাব হয়। এইটা হচ্ছে আমরা মানে এসএসসি এইচএসসি এর স্কোর আসলে ওখানে ফিক্সড ভাবে কোনো কাউন্ট হয় না। ওকে, আমার মনে হয় মৌমিতা দিয়ে বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে ভাই, আর কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা আছে কিনা দেখি, আর কোনো বিষয় আছে কিনা। আমি কিন্তু এই বিষয়টা আগেই ক্লিয়ার করেছিলাম। সাস্টে কি আলাদা এক্সাম দেওয়া লাগে? না ভাই, সাস্টে আলাদা এক্সাম দেওয়া লাগে না। সাস্ট হচ্ছে গুচ্ছভুক্ত একটা ইউনিভার্সিটি, সো গুচ্ছতে টিকার পরে একইভাবে জগন্নাথের মতো করে সাস্ট আবার সার্কুলার দিবে যে সাস্টে ভর্তি হতে গেলে জিএসটি স্কোর কত লাগবে। হয়তো ওরা বলবে জিএসটি স্কোর 40 লাগবে, 45 লাগবে, 52 লাগবে, কিছু একটা বলবে, এর উপরে, এখান থেকে এর উপরে পেলে আবেদন করা যাবে। সো এইভাবে তখন আবেদন করতে হবে, সাবজেক্ট দেখতে হবে কোন কোন সাবজেক্ট আমার আসলো অ্যাকর্ডিং টু জিএসটি স্কোর। এই 50-এর মধ্যে আবার কাহিনী আছে, এখানে ইংলিশের মার্কস আছে, বাংলার মার্কস আছে, এই সব কিছু অটোমেটিক হবে। আমি খালি সাস্টের ওয়েবসাইটে দেখবো কোন কোন সাবজেক্ট আমার জন্য এসেছে, তখন আমি ওখান থেকে চয়েস দেবো যে আমি এই সাবজেক্টগুলোতে চয়েস দিলাম। তখন ওরা তখন পরবর্তীতে মেধা তালিকা প্রকাশ করবে, কারণ এখানে সবাই আবেদন করবে। আমি 50 পাইছি কিন্তু একজন 80 পেয়ে আবেদন করলো, জিএসটি স্কোর তার 80, তাহলে সে আগে পাবে। এবার যদি আমার সুযোগ থাকে তাহলে আমি সুযোগ পেলে দিব আর কি, এরকম। ভাইয়া
একটা সুন্দর গাইডলাইন দেন এই অল্প দিনে কিভাবে ডিইউ এর জন্য প্রিপারেশন নিব। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক অনেক থ্যাঙ্কস, জানা জানা অনেক প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা সহজ করে একটা গাইডলাইন দেন। তাহলে তামান্না বলছে, ভাই আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোনো এরকম সহজ সরল কোনো গাইডলাইন আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। কারণ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এবং সহজ সরল কোনো পথ না, এটা অনেক বন্ধুর পথ, অনেক পরিশ্রমের পথ, অনেক কষ্টে চলা পথ। এখানে চাইলেই আমি একটা বলে দিলাম যে ভাই দিনে 4 ঘন্টা করে পড়ো, 5 ঘন্টা করে পড়ো, হয়ে যাবে। অথবা আমি বললাম যে ভাই একটা বই নিয়ে আসো, আমি কিছু দাগাই দিই, এই পেজ নাম্বার 1 থেকে পেজ নাম্বার 50 পর্যন্ত পড়ে আসো, এইটুকু পড়ে আসলাম, পরীক্ষায় দিয়ে ফেললাম, হয়ে গেল। তাই বিশ্ববিদ্যালয়ের চান্স এমনি হয় না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সাধনা করা লাগে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পরিশ্রম করা লাগে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য পরিকল্পনা করা লাগে, এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য হাড় ভাঙা খাটুনি করা লাগে, তারপরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়। হয়তো আমরা অনেকে মনে করতে পারি ভাই এগুলো কিচ্ছু লাগবে না, এরকম তো মনে করছিলাম। এইচএসসি পরীক্ষার আগে তো আমরাই মনে করছিলাম ভাই সবাই আমরা গোল্ডেন এ প্লাস পায়ে যাব, বিশ্ব জয় করে ফেলবো। ভাই কি একটা অবস্থা হয়েছে বিষয়টা ভেবে দেখো। এই যে ম্যাসাকার হয়ে গেছে ময়মনসিংহ বোর্ডে, রেজাল্টের এই যে খারাপ অবস্থা। আমরা তো ইংলিশ সবাই পারি, ময়মনসিংহ বোর্ডের স্টুডেন্টরা সব ইংলিশ পারে ভাই, ইংলিশে কোনো সমস্যা নেই, কারোর সমস্যা নেই। তাহলে এই যে ফলাফল বিপর্যয় হয়েছে, 23% মানুষ ময়মনসিংহের 100 জনে 23 জনই ইংরেজিতে ফেল করছে। আমাদের কি মনে হয় এটা কি কম? 100 জনে 23 জন ফেল করা ইংরেজিতে কম না? খোঁজা দরকার কেন এই 23 জন ফেল করেছে। আমরা মানে সাবজেক্ট ম্যাপিংকে দোষ দিতে পারি না, কারণ ইংলিশ আমরা পরীক্ষা দিছি, প্রশ্নও কঠিন হয় না, কেউ বলে না প্রশ্ন কঠিন হয়েছে, প্রশ্ন ঠিকই আছে নর্মাল, তাহলে ফেল করছে কেন? আমরা কি শিখছি ভাই পরীক্ষা এইচএসসি পড়াশোনা? তো যাই হোক, এই প্রশ্ন থাকলো সবার কাছে, কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো? কামনাহার হীরামণি ভাই, আগে থেকেই কি ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা উচিত? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, একটা আবেদন ন্যাশনাল ইউনিভার্সিটিতে সার্কুলার দিলে আবেদন করে রাখবো, কোনো বিষয় না। আর কি বলে এটাকে ইংরেজি সি ইউনিটে কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো? সিপে, ইংরেজিতে সিপে সব ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো ভাই, কোনো সমস্যা নেই, জাহাঙ্গীরনগর বাদ দিয়ে। আমি এই কথাটা বলছি, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারবো, কিন্তু ইংরেজিতে সি পেলে মানবিক থেকে বি অথবা সি ইউনিটে কোথাও আমি কোনো সাবজেক্ট পাবো না, পরীক্ষা দিয়ে লাভ কি ভাই? সো এ পাবো, বাংলা সাবজেক্টটা মনে হয় পাবো। সো এই একটা সাবজেক্টের জন্য পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাহাঙ্গীরনগর ছাড়া বাংলাদেশের সব ভার্সিটিতে পরীক্ষা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর মৌমিতা বলছে এই অ্যাডমিশন ইংরেজির গ্রামারের জন্য একটা বই সাজেস্ট করেন। ভাই আমি 1971 সালে সাজেশন মানে বই সাজেস্ট করে ফেলছি, শুধু এখন আমি সাজেস্ট করবো না, এখন বেশিরভাগ মানুষই বই কিনে ফেলছে, এই অহেতুক সাজেশন দিতে চাই না। ওকে ঠিক আছে, আমার মনে হয় আর কোনো কথা নেই, আমরা অহেতুক কথাবার্তা শুরু করে দিয়েছি। সো আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা জিপিএ নিয়ে একটা আতঙ্ক ছিল, জিপিএ খারাপ করে একটা ভীতি ছিল যে আমরা হয়তো বা চান্স পাবো না, আমাদের দ্বারা আর সম্ভব না। আমার মনে হয় আজকের ক্লাসের পরে সবাই আবার পূর্ণ উদ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য লেগে যাবে পড়াশোনা করতে। আমি চাই সবাই যেন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আমার যারা ছাত্রছাত্রী তাদের পদচারণায় মুখরিত হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাস। আমি সেই দিনের অপেক্ষায় আছি, দেখা হবে সেই দিনে। তোমরা যে যেখান থেকে যুক্ত হয়েছো সবাইকে অশেষ ধন্যবাদ। এই ক্লাসটি আমাদের পেজে থেকে যাবে, এই ক্লাসটি আমাদের গ্রুপগুলোতে থেকে যাবে, এবং আমরা যেন সবাই অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলোর এই জিপিএর বিষয়টা হিসাব করে দিয়ে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যাই। তার কারণ জিপিএর একটা প্রভাব আছে, জিপিএর প্রভাব হয়তো অল্প কিন্তু আছে, ওইটাকে মাথায় রেখে আমাকে কাজ করতে হবে। আমার রেজাল্ট একটু কম, আমি 4 নাম্বার পিছায় আছি, তাহলে আমাকে 4 নাম্বার বেশি পাওয়ার চেষ্টা করতে হবে। এইভাবে পুরো প্ল্যানটা সাজাতে হবে। আর আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আব্দুল্লাহ আল মামুন, ওকে ধন্যবাদ ভাই, ইংরেজিতে সিদ আছে বলে ফেলেছি। ঠিক আছে, তাহলে আমরা আগামীতে কোনো একটা লাইভ নিয়ে আরো একবার আসবো হয়তো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবার কাছ থেকে দোয়া চাই, সবার ভালোবাসা চাই, এবং সবার সফলতা কামনা করি। দেখা হবে পরবর্তী কোনো একটা লাইভে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।